আচ্ছা, আগে আমরা ওয়ার্ডটা ওপেন করে নিই। ওয়ার্ডটা ওপেন করার পর মার্জিন অ্যান্ড ওরিয়েন্টেশন এটা পর্যন্ত মনে হয় করছিলাম। আচ্ছা, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আগে নিয়ে নিই। ঠিক আছে, আগে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম যাবতীয় কিছু লেখালেখি করার জন্য। তো লেখালেখি করার মধ্যে আবার আমরা এইখানে একটা অংশ দেখছিলাম, এটা দেখছিলাম কিনা যে লেখার যে ফরম্যাটিংগুলো আমরা করি, বিভিন্ন ফন্ট সাইজ দেই, ফন্ট ফ্যামিলি দেই। তো এই ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি বাদেও আরও কিছু এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটার নাম দিছে টেক্সট এফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, মানে টেক্সটের বিভিন্ন ইফেক্ট ইউজ করার জন্য। ঠিক আছে, একটা টেক্সটের সাথে আমরা যদি নর্মাল কোনো একটা টেক্সট লিখি যে দিস ইজ এ টেক্সট, এরকম একটা টেক্সট লিখি, এটাকে আমরা একভাবে ডিজাইন তো করতে পারি যে এই ফন্ট ফ্যামিলি দিয়ে বিভিন্ন রকম ফন্ট সাইজ দিয়ে। আর এগুলার বাদেও যদি কোনো এফেক্ট ইউজ করতে চাই তখন এইখানে কিছু এফেক্ট দেওয়া আছে, টাইপোগ্রাফি অ্যান্ড এফেক্টস। এখান থেকে আপনি যে লেখাটাকে সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে। তো এই লেখাটা সিলেক্ট করে আপনি এই টাইপোগ্রাফি অ্যান্ড এফেক্ট থেকে বিভিন্ন রকমের ইফেক্ট ইউজ করতে পারেন, আবার এই ইফেক্টগুলোকে কাস্টমাইজও করে নিতে পারেন নিজের মতো করে। ঠিক আছে, যেমন ধরেন এরকম একটা ইফেক্ট দেখেন, নিচে একটা মিরর টাইপের একটা ইফেক্ট আসছে লেখাটা। তো এটাকে যদি আবার কাস্টমাইজ করতে চান, এই ইফেক্টগুলো তৈরি করতে যেই জিনিসগুলো ইউজ হয়েছে ওইগুলো নিচে মূলত দেওয়া আছে। লেখার আউটলাইনগুলো যদি চেঞ্জ করতে চান, লেখার শ্যাডো চেঞ্জ করতে চাইলে বিভিন্ন দিকে, লেখার রিফ্লেকশন যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে, এটা মনে হয় আমরা দেখছিলাম। তো এই টাইপেরই আরেকটা ইফেক্ট দেওয়া আছে কোথায়, ইনসার্টের মধ্যে, ওয়ার্ড আর্টের মধ্যে। ঠিক আছে, অপশনগুলো কিন্তু সেম। ঠিক আছে, ওই সেম অপশন ইয়াতেও দেওয়া আছে, এখানে টাইপোগ্রাফিতেও দেওয়া আছে, আবার ইনসার্টের মধ্যে, ওয়ার্ড আর্টের মধ্যেও দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এগুলা ইউজ করতে পারি। ঠিক আছে, আর ওয়ার্ড আর্টের মধ্যে একটু সরানি, ওয়ার্ড আর্টের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটার নাম হলো ড্রপ ক্যাপ। ঠিক আছে, ড্রপ ক্যাপ কি জিনিস, আমরা যদি কিছু লেখা নিয়ে আসি, ডামি কিছু লেখা নিয়ে আসি, ধরেন কিছু লেখা বসায় দিলাম। ঠিক আছে, এখন অনেক সময় আমরা বই বা বিভিন্ন লিফলেটের মধ্যে খেয়াল করছি যে এখানে বোল্ড করা কেন, আচ্ছা খেয়াল করছি কি, ফার্স্টের যে লেটারটা, ঠিক আছে, ফার্স্টের যে অ্যালফাবেটটা, যেমন এখানে ও ও আছে, এই ফার্স্টের ওয়ার্ডটা কি থাকে, নর্মাল যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো থেকে তুলনামূলক একটু বড় থাকে। ঠিক আছে, নর্মাল টেক্সটের থেকে এই ফার্স্টের অ্যালফাবেটটা একটু বড় থাকে। তো একটা হলো যে আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে জাস্ট একটা ওটাকে জাস্ট সিলেক্ট করে, ধরেন এখানে আমরা বড় হাতের একটা ওই দিলাম। ঠিক আছে, বড় হাতের একটা ওই দিলাম, এই বড় হাতের ওটাকে আমরা এভাবে ফন্ট সাইজ বাড়ায় দিতে পারি। এভাবে কি ফন্ট সাইজ বাড়াইতে পারি, কিন্তু ফন্ট সাইজ যখন বাড়াবো তখন দেখবো কি লেখাটা উপরে চলে গেছে, মানে একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে নাই, অ্যালাইনমেন্টের মধ্যে নাই, লেখাটা একটা বাহির থেকে উপরে চলে গেছে। ঠিক আছে, এখানেও গ্যাপ প্রচুর, এখানেও প্রচুর গ্যাপ। তো এরকম গ্যাপ না রাখা, একটু অ্যালাইনমেন্টের মধ্যে সুন্দরভাবে যদি লেখাটাকে বড় রাখতে চাই, তার জন্য দিয়েছি কি ড্রপ ক্যাপ। ঠিক আছে, এই যে ইনসার্ট ট্যাবের মধ্যে আইসা এই যে নিচে দেখবো কি ড্রপ ক্যাপ লেখা আছে। ঠিক আছে, ইনসার্ট ট্যাবের মধ্যে আইসা ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপ কি করে, এই ফার্স্টের লেটারটাকে জাস্ট বড় করে দেয়। বাই ডিফল্ট এটা নাম থাকে, যখন ড্রপ করব তখন এখানে ড্রপ সিলেক্ট করলে দেখবেন এটা ড্রপ হয়ে গেছে। এই যে ড্রপ, এখন কিন্তু আমার লেখাটা লাইনের বাইরে যায়নি, দেখেন একদম লাইন বরাবর, এদিকেও লাইন বরাবর। ঠিক আছে, লাইনের ভিতরে আছে, এই জিনিসটাকে বলা হয় ড্রপ ক্যাপ। ঠিক আছে, ড্রপ ক্যাপ আবার এরকম একটু কাস্টমাইজ করা যায়, টান দিয়ে এই সাইডে যদি একটু বেশি জায়গা দরকার হয় এরকম। ঠিক আছে, আর ড্রপ ক্যাপের মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে মার্জিন, একটা হলো ড্রপড আর একটা হলো ইন মার্জিন। ইন মার্জিন মানে ওই যে বোঝা যাচ্ছে এটা মার্জিনের বাইরে চলে গেছে। ঠিক আছে, ইন মার্জিন মানে কি, মার্জিনের বাইরে চলে যায়। আর ড্রপ ক্যাপ করলে মার্জিনের ভিতরে থাকে। ঠিক আছে, মার্জিন মূলত এই যে এই লাইন থেকে এতটুকু পর্যন্ত মার্জিন ধরা হয়েছে, এগুলাকে মার্জিনের ভিতরে।
আর এছাড়া এই যে ড্রপ ক্যাপের এক্সট্রা কিছু অপশন দেওয়া আছে ড্রপ ক্যাপকে কাস্টমাইজ করার জন্য। তো এখানে কয়টা লাইনের সমান আমার ওটা আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, মানে এই ওটা যে ড্রপ হয়ে বড় হয়েছে চারটা লাইনের সমপরিমাণ জায়গা সে নিছে, কারণ এখানে এই যে লাইনস টু ড্রপ 4 দেওয়া আছে। আমি যদি এখানে লাইনস টু ড্রপ 3 করে দিই, দেখেন তিনটা লাইনের সমপরিমাণ। ঠিক আছে, আমার এখানে তিনটা লাইনের সমপরিমাণ জায়গা সে নিয়ে ড্রপ করেছে। এরপর একটা অপশন দেওয়া আছে ডিসটেন্স ফ্রম টেক্সট, অর্থাৎ টেক্সটের থেকে যে দূরত্বটা, টেক্সট থেকে যদি গ্যাপ আরো বাড়াইতে চাই এই সাইডে যে গ্যাপটা এই জিনিসটার জন্য থেকে 0 করে দিই। আরেকটা অপশন আছে যে এটা হলো ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, কি টাইপের ফন্ট আপনি ইউজ করতে চাইতেছেন। এখানে যে ফন্টগুলো থাকে না, যে হোমের মধ্যে যে ফন্টগুলো, এই ফন্টগুলোই মূলত এখানে থাকে। ঠিক আছে, ওটা যদি একটু অন্যরকম করে শো করাইতে চান, ঠিক আছে, তখন এই জিনিসটা ইউজ হয়। এরপরে আসি আমরা ইকুয়েশন লিখছি। ঠিক আছে, একটা টাইমে কি করছি, ইকুয়েশন লিখছি। ইকুয়েশন কিভাবে করছিলাম, ছোটখাটো ইকুয়েশন আপনার ওই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এটা দিয়ে করতে পারছি। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো দিয়ে ছোটখাটো ইকুয়েশন লিখতে পারছি। কিন্তু যখন একটু বড় ইকুয়েশনগুলো আসবে, যেমন রুট ওভার স্কোয়ার, পাওয়ার, লগ, এই টাইপের জিনিসগুলো আসবে, তখন কি করতে হবে, তখন আমরা এই ইনসার্ট ট্যাবের থেকে চলে যাব ইকুয়েশন ট্যাবের মধ্যে। ঠিক আছে, এখানে দুইটা জিনিসই আছে, ইকুয়েশন অ্যান্ড সিম্বল, দুইটাই সিম্বল নামক যে অংশ সে অংশের মধ্যে। ঠিক আছে, ইকুয়েশন অ্যান্ড সিম্বল। সিম্বল হলো মূলত বিভিন্ন রকম গাণিতিক যে সিম্বলগুলো থাকে, আলফা বিটা গামা পাই থিটা, এই জিনিসগুলো থাকে কোথায়, সিম্বলের মধ্যে। আর ইকুয়েশনের মধ্যে বিভিন্ন টাইপের ইকুয়েশনের সিম্বল দেওয়া থাকে। যেমন ইনসার্ট থেকে আমরা যদি ইকুয়েশনে যাই, যদি ড্রপ ডাউন পাশে একটা ছোট একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে কিছু স্যাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলগুলো আপনারা চাইলে যদি প্রয়োজন হয় ইউজ করতে পারেন স্যাম্পলগুলো। যখন আপনি একটা স্যাম্পল সিলেক্ট করবেন, যেমন এই টাইপের, এই যে মূলত বের করার এই টাইপের, আচ্ছা আমাদের ওই যে ওয়ার্ডার সিলেক্ট করা ছিল তো এই জন্য মনে হয় এরকম আসছে। যাই হোক, এই জায়গায় আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার এ বি সি ডি 1 2 3 4 যা দরকার হবে সেগুলো ইউজ করতে পারেন। মানে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, রেডিমেড যে ফর্মুলাগুলো আছে এগুলাকে যদি কাস্টমাইজ করতে চান, আর রেগুলার ফর্মুলাকে কাস্টমাইজ না করে যদি নিজের মতো করে ফর্মুলা ক্রিয়েট করতে চান, তখন আবার ওই ইনসার্ট থেকে যে ডাইরেক্ট ইকুয়েশন ইকুয়েশন দিলে আপনার কাছে এরকম একটা বক্স আয়না দিবে যে টাইপ ইকুয়েশন হেয়ার, এখানে ইকুয়েশন টাইপ করতে পারবেন। আর একটা ইকুয়েশন টাইপ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় তার অধিকাংশ বা সবই ধরেন এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন সিম্বলগুলো যদি দরকার হয় সিম্বলগুলো এখানে দেওয়া আছে, যদি ফ্র্যাকশন দরকার হয়, ভগ্নাংশ, এরকম ভগ্নাংশ এই টাইপের। ঠিক আছে, প্রত্যেক টাইপের ফাংশন এখানে দেওয়া আছে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের জন্য এই যে ডিওয়াই ডিএক্স, ল্যামডা ওয়াই ডেল, সবগুলো এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটা যদি ইউজ করি, এভাবে ধরে উপরে আপনি যদি এক্স, নিচে দিলেন ওয়াই, এই টাইপের। এরপরে যদি সিম্বল লাগে, কি ইকুয়াল সিম্বল লাগবে, এই যে ইকুয়াল, মানে একটা ইকুয়েশন টাইপ করার জন্য যে বিষয়গুলো আপনার লাগে তার সবকিছু এখানে দেওয়া আছে। যেমন ধরেন এই যে ই টু দি পাওয়ার, যদি পাওয়ার লাগে, তারপর যদি রেডিয়াল ইউজ করা লাগে, রুট ইউজ করার জন্য রুট টু দি পাওয়ার 2 পাওয়ার 3, তারপর ইন্টিগ্রালের জন্য, ইন্টিগ্রেশনের জন্য সিঙ্গেল ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রাল, তারপর লার্জ অপারেটর সামেশন, তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, প্যারেনথিসিস, সব টাইপের ব্র্যাকেট কিন্তু এখানে দেওয়া আছে। সেট লেখার জন্য এই যে এই টাইপের, এটার নাম কি, কেস। ঠিক আছে, প্রত্যেক টাইপের ব্র্যাকেট এখানে দেওয়া আছে। তারপর সাইন কস থিটা, সাইন কস ট্যান, সাইন ইনভার্স, কজ ইনভার্স, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপর পুনঃপৌনিক, অ্যাকসেন্ট, ভেক্টরের জন্য এই যে ভেক্টর বার,
তারপর লিমিটের ম্যাথ করার জন্য এই যে লগ, লগারিদম, লগ ইনভার্স, লগ টু পাওয়ার, তারপর অপারেটর, ডাবল ইকুয়াল, এই যে ভেক্টর সাইন, সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলা ইউজ করে যে কোনো টাইপের ফর্মুলা লিখতে পারবেন। ঠিক আছে, ম্যাট্রিক্স লেখার জন্য আলাদা অংশই দেওয়া আছে, 3x3 ম্যাট্রিক্স, 3x2 ম্যাট্রিক্স, 2x3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এই টাইপের ম্যাট্রিক্স দেওয়া আছে। আর এটা যেহেতু একটা বক্সের মধ্যে আসছে, এটাকে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি। মুভ করা যায় না কেন? আচ্ছা, মুভ করা যায় না। তো এখান থেকে আপনারা যে কোনো টাইপের ফর্মুলা লিখতে পারেন। আর ফর্মুলার মধ্যে যদি কোনো ইউজ হয়, সিম্বল ইউজ হয়, সেগুলো আপনি এই ইকুয়েশনের নিচে সিম্বলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে মোর সিম্বল নামে একটা অপশন আছে, এখানে এই কটা না, এখানে অনেক পরিমাণ সিম্বল আছে। আপনি যখন মোর সিম্বলে যাবেন তখনই বিস্তারিত সবগুলো সিম্বল এখানে পাবেন। এখানে যত রকমের সিম্বল দরকার আছে সব টাইপের সিম্বল এখানে পেয়ে যাবেন। সব টাইপের সিম্বল এখানে পেয়ে যাবেন। এই যে গ্রেটার দেন, ইকুয়ালস, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলাকে আবার আলাদাভাবে ভাগও করে দিছে। ঠিক আছে, স্পেসিং, মডিফায়ার, রিলেটেড যেগুলো আছে, যে কোটেশন, গ্রেটার দেন, লেস দেন, তারপর কম্বাইনিং, তারপরে গ্রিক এন্ড এগুলা যদি দরকার হয়, তারপর সাইরিলিক, ফোনেটিক এক্সটেনশন, সাপ্লিমেন্ট, গ্রিক এক্সটেন্ডেড, বেশিরভাগ মনে হয় গ্রিকগুলোই দরকার হয়, কারণ এই যে আলফা, বিটা, গামা এগুলো সব গ্রিকের মধ্যে আছে। আলফা, বিটা, গামা, ওমেগা। ঠিক আছে, আবার কি টাইপের ফন্ট দরকার সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলা দিয়ে আপনি যে কোনো ধরনের ইকুয়েশন টাইপ করতে পারবেন। আচ্ছা, তারপরে মার্জিনটা দেখি। ঠিক আছে, পেজের মধ্যে যে ডিফল্ট একটা মার্জিন থাকে আমাদের, এই যে মার্জিনটা, এই মার্জিনটা কিন্তু অনেকের ইয়েতে ভিউ নাও করতে পারে। তো মার্জিন যদি শো না করে তখন কি করব? মার্জিন শো না করলে আগে এই যে ভিউ ট্যাবের মধ্যে, ঠিক আছে, মার্জিন শো না করলে আগে এই ভিউ ট্যাবের মধ্যে যাব। ভিউ ট্যাবের মধ্যে গেলে এই যে রুলার নামে একটা অপশন আছে। ঠিক আছে, ভিউ ট্যাবের মধ্যে রুলার, এই রুলারটা যদি চেকমার্ক না থাকে তাহলে কিন্তু আপনার মার্জিন শো করবে না। ঠিক আছে, ভিউ ট্যাবের মধ্যে যদি এই রুলারটা চেকমার্ক করা না থাকে তাহলে এই মার্জিনটা শো করবে না। এজন্য খেয়াল করতে হবে, যদি মার্জিন না থাকে তখন ভিউ ট্যাব থেকে এই রুলারটাকে চেকমার্ক করে দিতে হবে। ঠিক আছে, রুলারটাকে চেকমার্ক করে দিতে হবে। আর মার্জিনটা যখন আসবে, বাই ডিফল্ট মার্জিন কত থাকে আমরা বলছিলাম? বাই ডিফল্ট মার্জিন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দেওয়া থাকে। ঠিক আছে, বাই ডিফল্ট এই মার্জিনটা কি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দেওয়া থাকে। এরপর যদি মার্জিনটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে, এই মার্জিনের সাথে আরো দুইটা বিষয় রিলেটেড, সেটা হলো ইনডেন্ট অ্যান্ড স্পেসিং। ঠিক আছে, মার্জিনের সাথে রিলেটেড এই দুটার নাম হলো কি ইনডেন্ট অ্যান্ড স্পেসিং। ইনডেন্ট আর স্পেসিং এর কাজ কি? যেমন ধরেন আমরা নর্মালি মার্জিন কেন ইউজ করি? যাতে একটা নির্দিষ্ট লাইনে আমার লেখাগুলো থাকে। আমি যখন কোনো কিছু লিখবো বারবার এন্টার দেওয়ার পর কিন্তু আমার লেখাগুলো কি একটা নির্দিষ্ট লাইনের মধ্যে আছে। এখন আসি, ধরেন অনেকগুলা লাইন যদি থাকে, আমরা লেখা কপি করে নিয়ে আসি কিছু লেখা, একটু এন্টার দিয়ে আবার কিছু লেখা নিলাম। ঠিক আছে, ধরেন 3টা প্যারাগ্রাফ নিলাম, একটু গ্যাপ গ্যাপ করে অনেকগুলা লেখা বসাইলাম। এখন ফার্স্ট অফ অল যদি মার্জিনটাকে জাস্ট চেঞ্জ করতে চাই, কি করব? এই যে ফার্স্ট লাইন ইনডেন্ট, এটার নাম হলো কি ফার্স্ট লাইন ইনডেন্ট। সম্পূর্ণ পেজের মার্জিন চেঞ্জ করতে গেলে আমরা এই যে লেআউট থেকে কিন্তু এই যে মার্জিন চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সম্পূর্ণ পেজের লেআউট মানে মার্জিন চেঞ্জ করার জন্য লেআউটের থেকে মার্জিন চেঞ্জ করতে পারি। বাই ডিফল্ট দেওয়া থাকে কত? 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এছাড়া আরো কিছু অপশন দেওয়া আছে, সেগুলো আমরা দেখছিলাম যে 0.5 করে 1, তারপর 0.75 করে, উপর নিচে 1, ডানে বামে 2 ইঞ্চি করে, এই অপশনগুলা। আর এইগুলা ছাড়া যদি স্পেসিফিক কোনো লাইন
বা কোনো প্যারাগ্রাফ চেঞ্জ করতে চাই তখন মূলত ইনডেন্ট অ্যান্ড স্পেসিংগুলো ইউজ হয়। ঠিক আছে, তো মার্জিনের সাথে দেখবেন এরকম ছোট একটা বাটন টাইপের দেওয়া আছে। এখানে মূলত 3টা বাটন থাকে। ঠিক আছে, এখানে মূলত 3টা বাটন আছে। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হলো ফার্স্ট ইনডেন্ট। ঠিক আছে, ফার্স্ট ইনডেন্ট বা ফার্স্ট লাইন ইনডেন্ট। তারপরেরটা হলো কি? হ্যাঙ্গিং ইনডেন্ট। ঠিক আছে, সেকেন্ড লাইনটা হলো হ্যাঙ্গিং ইনডেন্ট। আর এই যে নিচে একটা ছোট অংশ আছে এটার নাম হলো কি? লেফট ইনডেন্ট। ঠিক আছে, এটার নাম হলো লেফট ইনডেন্ট। ঠিক আছে, এটার নাম হলো লেফট ইনডেন্ট। তো যখন আমরা এই লেফট ইনডেন্টটা টান দিই, দেখেন লেফট ইনডেন্টটা টান দিই, আচ্ছা আমার সম্পূর্ণ পেজের ইয়েটা চলে আসছে। যদি আমরা ফার্স্ট ইয়েটাতে দেখি, ফার্স্ট লাইন ইনডেন্টটা, ঠিক আছে, ফার্স্ট লাইন ইনডেন্টটা করে কি? মূলত আমরা যেখানে কার্সর রাখি সেখান থেকে জাস্ট ফার্স্টের লাইনটা, জাস্ট কি ফার্স্টের লাইনটার জন্য মুভ করে। বুঝতে পারছি? শুধুমাত্র ফার্স্ট লাইনগুলা, এই জন্য এটাকে বলা হয়েছে কি? ফার্স্ট লাইন ইনডেন্ট। আর নিচে একটা দেওয়া আছে যেটা লেফট ইনডেন্ট, এটা মূলত যে প্যারাগ্রাফগুলো সিলেক্ট করা থাকে এই পুরোটাকেই সামনে নিয়ে আসে। আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পরে যদি টান দিই, সম্পূর্ণটা কি একসাথে সামনে চলে আসছে। আবার এই সম্পূর্ণটা সিলেক্ট করে গ্যাপগুলো একটু কমায় দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ধরেন এই সবগুলো প্যারাগ্রাফ আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সবগুলো প্যারাগ্রাফ সিলেক্ট করে জাস্ট ফার্স্ট লাইন ইনডেন্টটা টান দিলাম। চেঞ্জ হইতেছে কোনটা? শুধুমাত্র ফার্স্টের লাইনটা। ঠিক আছে, শুধু ফার্স্টের লাইনটা। ঠিক আছে, শুধুমাত্র ফার্স্টের লাইনটাকে যদি এরকম একটু আগে পরে রাখতে চান তাহলে আপনি এই ফার্স্ট লাইন ইনডেন্টটাকে ইউজ করতে পারেন। তার জন্য অবশ্যই যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে নিতে হবে। এবং ফার্স্ট লাইন ইনডেন্টের পরে যেটা ছিল হ্যাঙ্গিং ইনডেন্ট, হ্যাঙ্গিং ইনডেন্টের কাজ হলো মূলত এটার বিপরীত। ফার্স্ট লাইন ইনডেন্ট কি করে? জাস্ট ফার্স্টের লাইনগুলোকে, যে প্যারাগ্রাফগুলো আছে প্যারাগ্রাফের ফার্স্টের লাইনগুলোকে মুভ করে। আর লেফট ইনডেন্ট করে কি? ফার্স্ট লাইন বাদে যে বাকি প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকে মুভ করে। ঠিক আছে, এই প্যারাগ্রাফটাকে মুভ করে। আর এই সাইডে একটা ছোট ইনডেন্ট আছে, এটার নাম দিছি কি? রাইট ইনডেন্ট। ঠিক আছে, এটা হলো লেফট ইনডেন্ট, এই যে নিচেরটা এটা, আর এটা হলো কি? রাইট ইনডেন্ট। রাইট ইনডেন্টের কাজ কি? সেম, এই রাইট সাইড থেকে আর কি মার্জিনটাকে কমানো বাড়ানো। ঠিক আছে, এটা হলো কি? ইনডেন্ট। এখানে কয়টা অংশ আছে? এটা মূলত 4টা অংশ আছে। এই যে একটা ফার্স্ট লাইন ইনডেন্ট, হ্যাঙ্গিং ইনডেন্ট, লেফট ইনডেন্ট অ্যান্ড রাইট ইনডেন্ট। ঠিক আছে, 4টা ইনডেন্ট এখানে কাজ করে। এই 4টা দিয়ে আপনি লেখার মার্জিনকে যে কোনোভাবে কন্ট্রোল করতে পারেন। এরপরে এই যে এই পাশে ছোট্ট একটা অংশ দেওয়া আছে বাটন, এটার নাম হলো কি? লেফট ট্যাব। এটার নাম মূলত ট্যাব। ঠিক আছে, এটার নাম লেফট ট্যাব না, এই বাটনটার নাম হলো প্রধানত ট্যাব। ঠিক আছে, এই ট্যাবটা বিভিন্নভাবে কাজ করে। এটা লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, তারপর ডেসিমাল ট্যাব, এভাবে কাজ করে। তো এই ট্যাবটা বাই ডিফল্ট দেওয়া থাকে কোথায়? লেফট ট্যাব। ঠিক আছে, বাই ডিফল্ট লেফট ট্যাব দেওয়া থাকে। তো ট্যাবটা কেন ইউজ হয়? আমরা যখন কোনো কিছু লিখি, ধরেন নেম লিখলাম, নেম লিখলাম। এখন নেম লিখার পর আমরা কি করব? 1টা 2টা 3টা 4টা স্পেস দিলাম, 5টা 6টা 7টা 8টা স্পেস দিলাম, এটা কোলন দিলাম। আবারও ধরেন 1 2 3 4 5 6 7 8টা স্পেস দিয়ে একটা নাম লিখলাম, লিখলাম না? আবার যখন এন্টার দিব, এন্টার দেওয়ার পরের যে ডিসক্রিপশনগুলো লিখবো, যেমন লোকেশন লিখতে পারি, লোকেশন। এখন আমার কি করতে হবে? আবার ওই 1টা 2টা 3টা 4টা স্পেস দিয়ে আবার কোলন, আবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্পেস দিয়ে এরকম দেওয়া লাগবে। তো এইভাবে দেওয়ার পর আমি কিন্তু সেম টাইপের স্পেসই দিছি, তারপরও দেখবেন কি আমার এই যে লেখাগুলো কিন্তু অ্যাকুরেট না। দেখেন স্পেসিংগুলো কি ঠিক আছে? স্পেসিংগুলো একটু আগে পরে হয়ে গেছে না? তো এই টাইপের প্রবলেম যাতে না হয় এই জন্য আমরা মূলত ট্যাব ইউজ করি। ঠিক আছে, এটার জন্য আমরা কি ইউজ করি? ট্যাব ইউজ করি। এই ট্যাবটা ইউজ করার জন্য আমাদের কিবোর্ডে ট্যাব নামে একটা বাটন আছে। ঠিক আছে, কিবোর্ডে ট্যাব নামে একটা বাটন আছে যেটা ক্যাপস লকের উপরে। ঠিক আছে, কিবোর্ডে ক্যাপস লকের উপরে দেখবেন ট্যাব নামে একটা বাটন আছে। ট্যাব ইউজ করার সুবিধা কি? আমরা যদি এখন এই সেম প্রসেসটা আমরা তো তখন স্পেস ইউজ করে করছি, এই সেম কাজটা যদি আমরা ট্যাব ইউজ করে করতে চাই, ঠিক আছে, যেমন নেম, কিবোর্ডে 2টা ট্যাব প্রেস করলাম, দিলাম কোলন, আবার 2টা ট্যাব প্রেস করলাম, দিলাম আমার নামটা। এখন এন্টার দিয়ে আমি যদি লোকেশন দিই, লোকেশন, তারপর কিবোর্ডে জাস্ট একটা ট্যাব প্রেস করব, কোলন। দেখছেন একদম এটার বরাবর চলে আসছে না? আবার 2টা ট্যাব প্রেস করব, দেখেন
এখন কিন্তু আমার প্রত্যেকটা লাইন একদম অ্যাকুরেট, একদম অ্যাকুরেট লাইন। এই দেখেন একদম অ্যাকুরেট, একদম অ্যাকুরেট লাইন। এই জায়গায়ও কি সেম, একদম অ্যাকুরেট লাইন। এই জন্য স্পেসের বদলে কি ইউজ করাটা ভালো, যদি একই লাইনে আনতে চাই কিবোর্ডের ট্যাব ইউজ করা ভালো, ঠিক আছে। এখন এই ট্যাব করে কি নির্ধারণ করে যে আমি যে ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করার পর দেখেন নরমালি কি হইতেছে, একটা নির্দিষ্ট দূরত্বে যাইতেছে, যেরকম 1 2 3, এই যে এটা নির্দিষ্ট দূরত্বে আসছে না, এটা কিন্তু আমার এই যে মানে যে মার্জিনটা আছে, যে রুলারটা আছে, রুলারের সাথে ম্যাচ করে আসছে। প্রথমে এখানে, তারপরে কি এখানে কিবোর্ডে ট্যাব প্রেস করার ফলে এই জায়গাটায় আসলো। এখন এই জিনিসটা কন্ট্রোল করার জন্যই মূলত আমরা এই ট্যাবটা ইউজ করি। বাই ডিফল্ট দেওয়া আছে কি লেফট ট্যাব। আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, দেখেন ছোট্ট একটা হ্যাঙ্গিং কিছু একটা আছে না, ঝুলতেছে রুলারের সাথে। এখন যদি আমি এখানে এসা কিবোর্ডে একটা ট্যাব প্রেস করি, দেখেন আমার কার্সর কই চলে আসছে, এই যে ব্যাক স্পেস ট্যাব। একটা ট্যাব প্রেস করার সাথে সাথে কি আমার এই যে ছোট একটা জিনিস আমি এখানে ক্রিয়েট করছি, একটা ছোট ট্যাব, এই ট্যাব বরাবর কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখেন এই ট্যাব, এই যে একদম বরাবর অ্যাকুরেট এই লাইনে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি কোনো কিছু লিখি, এই ট্যাব থেকে লেখা শুরু হবে। দেখেন আমি যখনই কিবোর্ডে ট্যাব প্রেস করতেছি আমার এই লাইন বরাবর লেখা চলে আসতেছে। আমরা এখানে একটা না অনেকগুলো ট্যাব ইউজ করতে পারি। যেমন আমি এখানে যদি আরেকটা ট্যাব ইউজ করতে চাই, আরেকটা ক্লিক করব, এখানে আরেকটা ট্যাব, আরেকটা ক্লিক করব। কয়টা ট্যাব দিছি, একটা দুইটা তিনটা ট্যাব বসাইছি। এখন তিনটা ট্যাব বসানোর পর আমি যখন কোনো কিছু টাইপ করব, ট্যাব দিব, পরের ট্যাব বরাবর চলে আসবে আমার লেখা। আবার ট্যাব দিব, পরের ট্যাব বরাবর চলে আসবে। আবার কিবোর্ডে ট্যাব প্রেস করব, পরের ট্যাব বরাবর চলে আসবে। দেখছেন আমার লেখাগুলোকে ভাগ করতে কি সুবিধা হয়েছে, ঠিক আছে। আর এই ট্যাব রিমুভ করার জন্য আবার, এই ট্যাব রিমুভ করার জন্য কি করব, জাস্ট এই ট্যাবটাকে ধরে একটু নিচের দিকে টান দিলে এটা চলে যাবে। ট্যাবটাকে ধরে নিচে টান দিবেন, চলে যাবে। ট্যাবটাকে ধরে নিচে হালকা একটু টান দিয়ে ছেড়ে দিবেন, মানে স্প্রিং এর মতো জাস্ট টান দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন ট্যাবটা চলে গেছে, ঠিক আছে। তো এটাকে বলা হয়েছে কি লেফট ট্যাব, এটাকে বলা হয়েছে লেফট ট্যাব। আর এই লেফট ট্যাবের মধ্যে আরো অনেকগুলো ট্যাব আছে, লেফট রাইট সেন্টার, ওইগুলো কই পাবো, এই ট্যাবে যখন ক্লিক করব, দেখেন এখন কি আছে লেফট ট্যাব। একবার যখন ক্লিক করব, এখন এটার নাম কি সেন্টার ট্যাব, দেখেন মাঝখানে এটা সেন্টারের মতো, এটার নাম হয়েছে সেন্টার ট্যাব। সেন্টার ট্যাব কখন ইউজ করা হয়, যখন আমরা চাই কোনো একটা লেখা একদম মাঝ বরাবর থেকে শুরু হোক, ঠিক আছে, একদম মাঝ বরাবর থেকে শুরু হোক। যেমন ধরেন আমরা ইয়েতে ফেরত যাই, আমাদের লেফট ট্যাবে ফেরত যাই, এই যে লেফট ট্যাব। তো লেফট ট্যাবে কি হয়েছে, যখন আমি লেফট ট্যাব সিলেক্ট করে কোনো কিছু টাইপ করছি, ঠিক আছে, লেফট ট্যাব সিলেক্ট করার পর কোনো কিছু টাইপ করছি, আমার লেখাটা কি এই যে লেফট সাইড থেকে শুরু হয়েছে না, এই যে আমার ট্যাব, ট্যাবের লেফট সাইড থেকে শুরু হয়েছে, এরপর রাইট সাইড থেকে সে যাইতেছে, মানে আমার ট্যাব আছে কোথায়, লেখার লেফট সাইডে। সেম প্রসেসে আমি যদি এটাকে ডিলিট করে একটা সেন্টার ট্যাব নেই, ক্লিক করে কি করলাম, সেন্টার ট্যাব নিয়ে আসলাম। এখন একটা সেন্টার ট্যাব বসাই এই জায়গায়, যে কোনো এক জায়গায় বসাতে পারি, ধরুন এই জায়গায় একটা সেন্টার ট্যাব বসাইলাম, ঠিক আছে। এখানে একটা সেন্টার ট্যাব বসাইলাম। সেন্টার ট্যাব বসানোর পর আমি যদি এখন কোনো কিছু টাইপ করি, নেম টাইপ করলাম, কিবোর্ডের ট্যাব প্রেস করব। এক সেকেন্ড, একটা ফোন আসছে ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু ক্লাসে আছি, তো আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন, আমি ক্লাস শেষ করে আপনার সাথে যোগাযোগ করতেছি, ঠিক আছে। আমি ক্লাসে আছি একটু। হ্যালো। হ্যালো। আচ্ছা আচ্ছা, কোথায় জানাচ্ছিলাম, আচ্ছা সেন্টার ট্যাব, যেটা যদি আমরা সেন্টার ট্যাব ইউজ করি, এই সেন্টার ট্যাবটা, সেন্টার ট্যাব ইউজ করলে কি হবে, সেন্টার ট্যাব ইউজ করার পর আমরা যদি একটা ট্যাব প্রেস করি, এখন আমরা যদি কোনো কিছু লিখি, খেয়াল করতেছেন কিছু, লেখাটা কিন্তু আমার ট্যাব
ট্যাবটা কোথায় আছে? লেখার মাঝ বরাবর। ঠিক আছে, লেখাটা আছে কিন্তু ট্যাবের মাঝ বরাবর। আচ্ছা, আমার ট্যাবটা কোথায় আছে? লেখার একদম সেন্টার বরাবর। ঠিক আছে, আমি যদি সেম ভাবে এখন এন্টার প্রেস করি, এই সাইডে কোনো কিছু লিখলাম, আবার ট্যাব প্রেস করে যখন এইখানে আমি ইনফরমেশনগুলো লিখবো, আমার ইনফরমেশনগুলো কি থাকবে? এই যে এই জায়গার ইনফরমেশনগুলো টেক্সট অ্যালাইন সেন্টারের মতো আর কি, দেখতে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টারের মতোই লাগতেছে, সেন্টারের দিকে থাকবে এবং আমার এই ট্যাবটা কি মাঝখানে থাকবে, ট্যাবটা মাঝখানে থাকবে। যখন প্র্যাকটিক্যালি হাতে কলমে একটু ইউজ করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এটাকে বলা হয়েছে কি সেন্টার ট্যাব, এটা হয়েছে সেন্টার ট্যাব। এরপরে আছে কি আমাদের রাইট ট্যাব। ঠিক আছে, একটা ছিল কি লেফট, আর একটা সেন্টার, আর একটা রাইট ট্যাব। রাইট ট্যাব সেম আমাদের লেফট ট্যাবের উল্টা সাইডের মতো। যদি আমরা এখানে কোনো একটা ট্যাব বসাই, যে রাইট ট্যাব সিলেক্ট করে এখানে একটা ট্যাব বসাই দিলাম, এখানে লিখলাম নেম, এখন লেখা আসবে কোন দিকে? লেখা আসবে রাইট সাইড থেকে খালি। ঠিক আছে, আমার সরি আমার ট্যাবটা কি থাকবে? রাইট সাইডে, লেখা লেফট সাইডে আসতে থাকবে। যাই লেখি লেখা কিন্তু ওই দিকে যাইতেছে না, লেখা এই সাইডে আসতেছে। এটা কেন আসতেছে? কারণ আমরা এখানে রাইট ট্যাব ইউজ করছি। ঠিক আছে, অর্থাৎ আমি যাই লিখি আমার ট্যাবটা সবসময় লেখার রাইট সাইডে থাকবে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি রাইট ট্যাব। ঠিক আছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি রাইট ট্যাব। এরপরে আছে কি, এরপরে আছে আমাদের ডেসিমাল ট্যাব। ঠিক আছে, এটার নাম হলো ডেসিমাল ট্যাব। ডেসিমাল ট্যাবটা মূলত ইউজ করা হয় নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, ডেসিমাল ট্যাবটা ইউজ করা হয় নাম্বারের ক্ষেত্রে, কারণ আমি অনেকগুলো ধরনের প্রোডাক্ট আছে, এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে যাদের প্রাইস বা অ্যামাউন্ট যাই আছে কি দশমিক নাম্বারে আছে। ধরেন এটাকে আমি দুইটা ট্যাব দিলাম, বললাম যে 10.256, তার নিচেরটাকে বললাম যে 45.265, এখানটাতে বললাম যে এত দশমিক এত, এখানেরটা বললাম সামথিং দশমিক সামথিং। ঠিক আছে, এই টাইপের, মানে এটা যে কোনো কিছু ক্ষেত্রে ইউজ করতে পারেন, যেমন নাম্বার, কোনো কিছুর প্রাইস, কোনো কিছুর অ্যামাউন্ট, কোনো কিছুর পরিমাণ, কোয়ান্টিটি, যে 10 গ্রাম 10 কেজি এত গ্রাম, এত কেজি এত গ্রাম, এই টাইপের জিনিসের ক্ষেত্রে দশমিকটা কিন্তু ইউজ হয় বড় কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে। তো এখন দেখেন আমার একটা দশমিক এইখানে, একটা দশমিক এইখানে, একটা দশমিক এইখানে আছে, একটা দশমিক এখানে, এলোমেলো হয়ে গেছে না দশমিকগুলা। তো আমি যদি চাই যে নাম্বারের আগে যত ডিজিটই থাকুক এবং দশমিকের পরে যত ডিজিটই থাকুক আমার দশমিকগুলো এক সিরিয়ালে থাকবে, ওই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি এই ডেসিমাল ট্যাব। ঠিক আছে, ওই ক্ষেত্রে ইউজ করতে পারি ডেসিমাল ট্যাব। ডেসিমাল ট্যাবটাকে সিলেক্ট করে এখানে আমি যেখানে আমি দশমিকটা রাখতে চাই যেই লাইন বরাবর, ওইখানে আমি একটা ডেসিমাল ট্যাব বসাইলাম। ঠিক আছে, এখন যদি আমি কোনো একটা প্রোডাক্ট বসাইলাম, ট্যাব দিলাম, ধরেন এটার প্রাইস হলো আপনার 542 টাকা 56 পয়সা, এই টাইপের 520 মানে 42 টাকা এত পয়সা। এরপরে এন্টার দিয়ে নেক্সট যে প্রোডাক্টটা আমি বসাবো, ট্যাব প্রেস করে ধরেন এটার একটা প্রাইস দিলাম 48 দশমিক সামথিং। সেম ভাবে নিচে আরেকটা প্রোডাক্ট বসালাম, ট্যাব প্রেস করে এরকম। ঠিক আছে, তো যখন আমরা ডেসিমাল ট্যাবটা ইউজ করছি, এখন কিন্তু দেখেন আমার আগে কিন্তু ডিজিট বিভিন্ন রকম আছে, 3 ডিজিট আছে, 2 ডিজিট আছে, 3 ডিজিট আছে, 1 2 3 4 5 ডিজিট, মানে আগের ডিজিট পরের ডিজিট কিন্তু এলোমেলো আছে, কিন্তু তারপরেও আমার দশমিকগুলো কিন্তু এক লাইনে আছে। দেখেন দশমিকগুলো একদম এক লাইনে, এই দেখেন আমার দশমিকগুলো কিন্তু এক লাইনে, আগের ডিজিটগুলো এই পাশে, পরের ডিজিটগুলো এই পাশে, দশমিকগুলো এক লাইনে। এবং দশমিকটা কোন লাইনে আছে? এই যে দশমিকটা আমার এই ইন্ডেন্ট বরাবর। ঠিক আছে, দশমিকটা কিন্তু কি এই ইন্ডেন্টের দশমিক বরাবর। ঠিক আছে, তো যখন এই টাইপের সিচুয়েশন আসবে যে আপনার দশমিকগুলো এক সিরিয়ালে বসানো লাগবে, তখন আমরা ওই ডেসিমাল ট্যাব ইউজ করতে পারি। ঠিক আছে, তখন আমরা ডেসিমাল ট্যাব ইউজ করতে পারি। তো ডেসিমাল ট্যাবের পর আর কি কি আছে এখানে? আরেকটা আছে আমাদের বার ট্যাব। বার ট্যাব মূলত আমাদের ওই নর্মাল ট্যাবের মতোই। ঠিক আছে, যখন অনেকগুলো এরকম বার ট্যাব দিবেন, আমরা যে 4টা 5টা ভাগ করে নিছিলাম না, ওই টাইপের। এখানে কিছু লেখা দিলাম ট্যাব দিয়ে, এই পাশে কিছু লেখা, এই পাশে কিছু লেখা, এই পাশে লেখা, মানে সম্পূর্ণ পেজটাকে আমরা
অতগুলা বারে ভাগ করে নিলাম। আমরা যত লাইন বাড়বে নিচের দিকে বারও কিন্তু অটোমেটিক আসতে থাকবে, যত নিচের দিকে এন্টার দিয়ে লাইন বাড়তে থাকবে পেজের বারগুলোও আসতে থাকবে। ঠিক আছে, এজন্য এটাকে বলা হয়েছে কি বার ট্যাব। ঠিক আছে, এজন্য এটাকে বলা হয়েছে বার ট্যাব। রাকিব সাহেব বলেন। ওয়ালাইকুম আসসালাম। দেখি ট্রাই করে নিই আমি। লাইনটা অটোমেটিকই আসবে, আমরা জাস্ট এইখানে বার ট্যাব সিলেক্ট করে আমার যেখানে যেখানে লাইন দরকার সেই জায়গাগুলোতে মানে রুলারের ভিতরে শুধু বার অ্যাড করে দিব। রুলারের মধ্যে বারগুলোকে অ্যাড করে দিতে হবে, যে আমার এখানে একটা বার দরকার, আর ধরেন এই 3 ইঞ্চিতে এখান থেকে একটা বার দরকার, আবার ধরেন 5 ইঞ্চি এখান থেকে একটা বার দরকার হয়ে গেল, এই যে বার দরকার। এরপরে আপনি যত লিখতে থাকবেন এন্টার দিতে থাকবেন আপনার বার আসতে থাকবে অটোমেটিক, ওই বরাবর বার নিচের দিকে আসতে থাকবে। হ্যাঁ, এই যে কর্নারে এটা এটা ক্লিক করতে থাকবেন, এখানে অনেকগুলো অপশন, যে অপশনগুলো দেখালাম এতক্ষণ একটা একটা করে আসবে, যে লেফট রাইট সেন্টার বার। আর রিমুভ করার জন্য সেম, জাস্ট বারটাকে ধরে নিচের দিকে একটু টান দিবেন চলে যাবে, যে ধরে একটু হালকা একটু টান দিলে চলে যাবে। এখানে ক্লিক করলে আসবে, এই দেখেন এই যে এখানে এটা ক্লিক করলে চেঞ্জ হইতেছে অটোমেটিক, দেখা যাইতেছে কিনা লেফট সেন্টার রাইট ডেসিমাল বার, এই যে বার এটা। ঠিক আছে, আর এটা না থাকলে ওই যে বলছিলাম রুলার আছে কিনা আগে দেখবেন, রুলার না থাকলে এগুলো থাকবে না। ভিউ থেকে রুলারটা, ঠিক আছে, রুলারটা আছে কিনা আগে দেখবেন, রুলার আসলে তারপরে আপনার না না, তখন আমরা এই বার ইউজ করতে পারবো না। এই বার হলো আমার সম্পূর্ণ হোল ডকুমেন্টের জন্য, ঠিক আছে, যেহেতু রুলারটা পুরো ডকুমেন্টের জন্য। আর যদি স্পেসিফিক আলাদা বার চান তখন আপনি ওইখানে শেপ ইউজ করতে পারেন, এই যে ইনসার্ট থেকে শেপের মধ্যেও কিন্তু লাইন দেওয়া আছে, এই যে এই টাইপের লাইন, এই যে লাইন ইনসার্ট শেপ লাইন, এখানে আপনার যেখানে যেখানে লাইন দরকার হবে, ধরেন এখানে একটা লাইন আমি কিন্তু যে লাইন সোজা করার জন্য এটা কি বলছি কিনা আপনাদের, যে ধরেন আমি একটা লাইন ড্র করব, যে ইনসার্ট শেপ থেকে একটা যে কোনো টাইপের লাইন ড্র করব। এখন লাইন কিন্তু এলোমেলো বাঁকা হইতে পারে, যে উপর নিচে, এটা কি অ্যাকুরেট সোজা হয়েছে কিনা বুঝবেন কিভাবে, এরকম হইতে পারে না। শুধু ওই লাইনে দাগ থাকবে সেটাই তো, তখন আমাকে এরকম কাস্টম শেপ ইউজ করে নিতে হবে। ঠিক আছে, শেপ থেকে ইউজ করে নিতে হবে। রুলার যদি জাস্ট সামনে থাকে, ধরেন এতটুকের মধ্যে জাস্ট রুলার থাকবে, এরপরে আমি একটা শেপ বসায় নিই। হুম, ও নরমালি তো ট্যাব দিলে আপনার দাগ আসবে না, এই যে ট্যাব দিতেছি কোনো দাগ আসবে না তো। হ্যাঁ, এটা লেফট ইন্ডেন্ট দেওয়া থাকবে বাই ডিফল্ট, এই যে লেফট, এই যে লেফট কই জান, এই যে এটা এটা বাই ডিফল্ট লেফট দেওয়া আছে দেখেন। তখন জাস্ট আপনি যে কোনো কিছু টাইপ করে যে লেফট দিবেন, ট্যাবে একবার দুইবার একটা নির্দিষ্ট পরিমাণ দূরে যাবে, এটা বাই ডিফল্ট সেট করা থাকে। দাগ আনার জন্য তখন হলো আপনি যে বার সেট করে নিতে হবে, এই যে বার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা স্ক্রিন ছোট তো, এটা জুমও করা যায় না এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা। এরপর আরো কয়েকটা অপশন আছে। আচ্ছা, নয়েজ আসতেছে মনে হয়। হ্যাঁ, কি কপি করবেন? না না, ওইটা বসবে না, এটা হলো আপনি যখন নিজে টাইপ করবেন তখন এটা আসবে। ঠিক আছে, আর ওইভাবে যদি ভাগ করতে চান তখন আপনাকে টেবিল করে নিতে হবে। নর্মালি ডকুমেন্টে কিন্তু ওইভাবে থাকে না, কিভাবে থাকে আমি বলি, যে টেবিলের মধ্যে থেকে আমরা টেবিল নিছিলাম না, ধরেন 2 ভাগ করা আমার টেক্সট লাগবে, 2 ভাগ করা,
এরকম দুই ভাগে টেক্সট লাগবে না, তো লেখাগুলো এখানে পেস্ট হয় ঠিক এইভাবে, বাট টেবিলটা হয় কি ইনভিজিবল হয় থাকে, টেবিলটা জাস্ট একদম এই যে এই টেবিল এই টাইপের, দেখছেন? হুম, আপনি এখন যে কোনো জায়গা থেকে লেখা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওই দুই ভাগেই থাকবে, দুই ভাগেই থাকবে, বাট কোনো দাগ বা বর্ডার কিছু থাকবে না। এটা হ্যাঁ, এটা আলাদা, এটা আলাদা অংশ, এটা সম্পূর্ণ আলাদা অংশ। হ্যাঁ হ্যাঁ, টেবিল থেকে স্ট্রাকচার এরকম নিয়ে নেওয়া লাগছে, ঠিক আছে। জাস্ট কি হয়, টেবিলটা হাইড করে দেয়, মানে টেবিলের যে বর্ডারগুলো আছে না, এখানে ডিজাইনের মধ্যে দেখবেন একটা ডিজাইন আছে, এই যে এই ডিজাইনটা প্রথমেই প্লেন টেবিলের মধ্যে লাস্টের আগেরটা বর্ডার চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার যখন মনে হবে যে স্ট্রাকচারটা হয়ে গেছে, তখন ওইখান থেকে বর্ডারগুলো সরায় দিবেন। ওই সিবিটিভি তৈরি করে না, সিবিটিভির মধ্যে কিন্তু এই যে এই জিনিসগুলো বেশি ইউজ হয়, না হলে কিন্তু ওয়ার্ডের মধ্যে ওইভাবে লেআউট ইয়া করা যায় না। হুম, এটাও আছে, এই যে কলামস লেআউটের মধ্যে অনেকগুলা কলামের সিস্টেম আছে, 2 কলাম, 3 কলাম, 4 লেফট কলাম, রাইট কলাম, মানে লেফট সাইডেরটা একটু ছোট থাকবে, রাইটেরটা বড় থাকবে, এটা আবার লেফট রাইটেরটা ছোট থাকবে, লেফটের একটু বড় থাকবে, এই সিস্টেমও করতে পারেন। হুম হুম, তো টেবিলটা আমার মনে হয় পার্সোনালি যে এটার জন্য, মানে এই ক্ষেত্রে টেবিলটা কাজে লাগে বেশি। আচ্ছা, এরপরে আচ্ছা এগুলা তো এই ইন্ডেন্টারি, ঠিক আছে, এই যে এই ইন্ডেন্ট যেটা ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এই সেম জিনিসটাই বাকি দুইটা জিনিস, ঠিক আছে। এখানে আর অপশন অপশন নাই, এখানে এই কয়টা অপশনই আছে। এরপরে আসি পেজের মধ্যে আমরা ওয়াটারমার্ক বসাইছি অনেক জায়গায়, ঠিক আছে, যে স্কুল কলেজ কোচিং সেন্টারে শিটগুলো তৈরি করে বা ডকুমেন্ট কোম্পানি তৈরি করে, বিল তৈরি করে, পিছনে একটা ওয়াটারমার্ক দিয়ে দেয়। তো ওয়াটারমার্ক সেট করার জন্য আচ্ছা ইয়েগুলো নয়েজ আসতেছে না, মাইক্রোফোনগুলো ইয়ে রাখি। তো ওয়াটারমার্ক বসানোর জন্য সেম ইনসার্ট ট্যাবের মধ্যে এসে দেখবো কি এখানে আচ্ছা ডিজাইন ট্যাবের মধ্যে ওয়াটারমার্কটা আছে আমাদের ডিজাইন ট্যাবের মধ্যে, ঠিক আছে। ডিজাইন ট্যাবের মধ্যে একদম লাস্টের দিকে দেখবো কি এই যে ওয়াটারমার্ক অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা পেজের মধ্যে ওয়াটারমার্ক বসাইতে পারি। ধরুন আমরা আগে কিছু লেখা টেখা বসায় নিই, লেখাগুলোকে আগে নোটপ্যাডে পেস্ট করে নিই যাতে কি ফরম্যাটিংগুলো চলে যায়। এইবার এই লেখাগুলোকে আমরা ওয়ার্ডে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা জাস্টিফাই করে দিই, হ্যাঁ এই টাইপের। এখন এই লেখার উপরে বা পেজের উপরে যদি আমরা ওয়াটারমার্ক বসাইতে চাই, তখন কি করব, এই ডিজাইনে গিয়ে বলবো ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক কয় টাইপের হয়? ওয়াটারমার্ক মূলত দুই টাইপের হয়। একটা হলো আপনার নর্মালি টেক্সটে যেগুলো কনফিডেন্সিয়াল বা ডু নট কপি বা যে কোনো লেখা হইতে পারে, ঠিক আছে, একটা হলো টেক্সট ওয়াটারমার্ক। আর আরেকটা হলো ওই লোগো ওয়াটারমার্ক, লোগো বা ইমেজ, ঠিক আছে, লোগো বা ইমেজ। তো লেখা টাইপের ওয়াটারমার্ক যদি বসাইতে চাই, টেক্সট ওয়াটারমার্ক, এই যে কনফিডেন্সিয়াল 1 2 3 ডু নট কপি, জাস্ট ক্লিক করলে দেখবেন ওই যে পিছনে চলে আসছে আপসা করে, পিছনে আপসা করে একটা চলে আসছে, এটা হলো কি ডু নট কপি বসাইতে চাইলে। আর এটা ছাড়া যদি আপনি নিজে কাস্টম কিছু বসাইতে চান, যেমন এই যে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে আসলে দেখবেন এরকম একটা অপশন দিবেন, নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্ক যদি বসাইতে চাই, এখানে টেক্সটটা দিবেন, এই যে টেক্সট লেখা আছে এখানে বললাম যে ইউআই ল্যাব এমএসও 2508, কি ফন্ট ফ্যামিলি লাগবে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ফন্ট সাইজ কত হবে সেটাও বলে দিতে পারেন, কালার কি কালার হবে সেটাও বলে দিতে পারেন, ঠিক আছে, কালারও বলে দিতে পারেন। আর দুটো অপশন আছে, একটা হলো ডায়াগোনাল আর একটা কি হরিজন্টাল। ডায়াগোনাল অ্যান্ড হরিজন্টাল, ডায়াগোনাল হলো এই যে কোনাকুনি ভাবে যেটা থাকে এটাকে বলা হয়েছে ডায়াগোনাল, আর যেটা হরাইজন্টাল থাকে মানে জাস্ট সমান্তরালে লেখা থাকে, ঠিক আছে, এই টাইপের সমান আর একটা একটু কোনাচে থাকে। আরেকটা সেমি ট্রান্সপারেন্ট, মানে এটা যে একটু ব্লারি হয়ে যায় বা অপাসিটি কমে যায়, এটাকে বলা হয়েছে সেমি ট্রান্সপারেন্ট।
তো এটা চেকমার্ক করাই থাকে। যদি এখন এটা অ্যাপ্লাই করি, ওই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসছে লেখার, ঠিক আছে, এটা ওয়াটারমার্ক চলে আসছে। এটা যদি সেমি ট্রান্সপারেন্ট যদি অফ করে দেন এটা কিন্তু গাঢ় হয়ে যাবে লেখাটা, ঠিক আছে। এটা গাঢ় করে দিলে কিন্তু আবার ওই মেইন যে লেখা আমার ওই লেখা আবার অনেক সময় পড়া যায় না, এই জন্য এটাকে সেমি ট্রান্সপারেন্ট রাখা হয়, ঠিক আছে। সেমি ট্রান্সপারেন্ট হলে কি লেখাটা পড়া যায় এই টাইপের। আর এটা ছাড়া যদি আপনি পিকচার ওয়াটারমার্ক ইউজ করতে চান, যে পিকচার ওয়াটারমার্ক ইউজ করব, তখন আপনাকে কোনো একটা পিকচার সেট করে দিতে হবে। আমার কাছে তো পিকচার নাই, দেখি পিকচার ফ্ল্যাটিকন ফ্ল্যাট আইকনের কথা কে বলছিলাম আগে, এরকম একটা ওয়েবসাইট আছে ফ্ল্যাট আইকন। এটা মূলত আইকনের জন্য খুব ফেমাস, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন রকমের আইকন পাওয়া যায়। আমরা থাকে না যে সিভিটিভি বা যে কোনো ডকুমেন্ট তৈরি করার সময় ফোনের লোগো, মোবাইলের লোগো, ইমেইলের লোগো, বিভিন্ন লোগো ইউজ করতে চাই, তখন তো অরিজিনাল যে ইমেজটা খুঁজে পাওয়া যায় না, বা পিএনজি ইমেজ অনেক সময় খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। তখন এই ফ্ল্যাট আইকন থেকে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আপাতত ধরেন আমরা কি বসে দেবো, একটা ইউ লোগো, দেখি ইউ এর কোনো ইমেজ আছে কিনা। এই টাইপের অনেক ইমেজ আছে। ধরেন এখান থেকে কোনো একটাকে লোগো হিসাবে ইউজ করি। এই ছবিটাই ধরেন, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম কি পিএনজি, ডাউনলোড পিএনজিটা ডাউনলোড করে বলবো কি ফ্রি ডাউনলোড, ইউ মাস্ট অ্যাট্রিবিউট দ্য অথর। আমরা ফ্রি ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড হয়ে গেছে u.png। কই ডাউনলোড হয়েছে এটা ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। ডাউনলোড ফোল্ডারের মধ্যে u.png। ও আচ্ছা, পিএনজি ছিল অনেকগুলো। আমরা পিকচার ওয়াটারমার্কে গিয়ে বলবো কি সিলেক্ট পিকচার, এখানে বলবো ফ্রম এ ফাইল, অর্থাৎ আমার কম্পিউটারের মধ্যবর্তী কোনো ফাইল আমি এখানে দিতে চাইতেছি। ব্রাউজে গিয়ে বলবো যে ডেস্কটপ ডাউনলোড থেকে বলবো u.png, ঠিক আছে, u.png, ঠিক আছে। স্কেল অটো মানে হলো ডিফল্ট যেটা থাকে ওইটাতেই বসে পড়ে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের যে লোগোটা আমরা বসাইছি ওই লোগোটা কিন্তু ওয়াটারমার্ক হিসাবে বসে পড়ছে, ঠিক আছে। ফুল পেজ জুড়ে ওয়াটারমার্ক জুড়ে বসে পড়ছে। এরপরে যদি এটাকে আপনি ছোট বড় করতে চান, তখন আপনি ওই কাস্টম ওয়াটারমার্ক থেকে এই যে স্কেল থেকে, ঠিক আছে, স্কেল থেকে আপনি ধরেন 50% বা আরও কম 50% করে দিতে পারেন। অ্যাপ্লাই, এই যে ছোট হয়ে গেছে লোগোটা, কি ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডে ছোট হয়ে চলে আসছে। আরেকটা অপশন এখানে আছে যেটার নাম হলো কি ওয়াশ আউট হলো কিছুটা ওই সেমি ট্রান্সপারেন্টের মতোই। যদি ওয়াশ আউট করে দেন তাহলে লোগোটা একদম হালকা হয়ে যায়, আর যদি ওয়াশ আউট চেকমার্ক না করা থাকে তখন কিন্তু লোগোটা একটু এই যে গাঢ় হয়ে চলে আসে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের লোগোটা গাঢ় হয়ে চলে আসে, ঠিক আছে। এটা হলো ওয়াশ আউটের জন্য, ঠিক আছে। ওয়াশ আউট করলে কি হয়, লোগোটা হালকা হয়ে যায়। এটা আপনার যদি মনে হয় যে না লেখা পড়া যাইতেছে তাহলে ঠিক আছে, আর যদি পড়া না যায় তখন এটাকে আপনি ওয়াশ আউট করে দিতে পারেন। ওয়াশ আউট করে দিলে লেখাটা একদম পিছনে হালকা হয়ে যাবে, ঠিক আছে। ওয়াশ আউট করলে কি হবে, লেখাটা একদম হালকা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে আমাদের ওয়াটারমার্কের সাথে কি পেজ কালার, ঠিক আছে। ওয়াটারমার্কের সাথে পেজ কালার, তো পেজ কালার একটা অপশন যদিও এখানে দিছে, কিন্তু এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে। এটা কোনো কাজে লাগে না। এটা কেন কাজে লাগে না, কারণ আলটিমেটলি আমরা যদি একটা পেজ কালার সেট করি, ধরেন এই পেজটাকে আমরা গ্রিন কালার বা ব্লু কালার করে দিলাম, এরকম একটা লাইট গ্রিন কালার করে দিলাম পেজটা, ঠিক আছে। পিছনে আমাদের ওয়াটারমার্কটা এখন আবার একটু গাঢ় হয়ে বোঝা যাইতেছে, কিন্তু আমি যখন এটাকে প্রিন্ট করতে যাব কন্ট্রোল পি দিয়ে, তখন কিন্তু আমার কাছে কি আসবে, ওই হোয়াইট কালার পেজটাই আসবে, ঠিক আছে। এই জন্য বললাম যে এটা আসলে কাজে লাগে না। এটা কাজে লাগে না, আবার লাগে কেন কাজে লাগে, কারণ আমি যখন কোনো কিছু প্রিন্ট করব, ধরেন আমি এটাকে সবুজ পেজের মধ্যেই প্রিন্ট করব, তো সবুজ পেজে প্রিন্ট হওয়ার পরে ওইটা কিরকম লাগবে ওই প্রিভিউটা দেখার জন্য মূলত এই পেজ কালারটা, ঠিক আছে। ওটা দেখার জন্য মূলতই পেজ কালারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা যদি অ্যাকচুয়ালি এইরকম আউটপুটই চাই যে হ্যাঁ গ্রিন কালার পেজে আউটপুটটা চাই,
তখন কিন্তু আমার ওই প্রিন্টারের মধ্যে ওই গ্রিন কালার পেজ, গ্রিন কালার আলাদা A4 পেপার আছে না, ওই পেপারগুলো ইনসার্ট করতে হবে। ঠিক আছে, হোয়াইট পেপার দিলে কিন্তু ওই হোয়াইটে আউটপুট আসবে, কারণ আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাব তখন কিন্তু দেখতে পাচ্ছি কি আলটিমেটলি আউটপুটটা এরকম আসবে। ঠিক আছে, আউটপুটটা আসবে এরকম। এটা হলো জাস্ট কালারটা দেখার জন্য, যেটা হ্যাঁ নীল কালার পেজে প্রিন্ট করলে কেমন আসবে, এই কালারের পেজে প্রিন্ট করলে কেমন আসবে, এই টাইপের। ঠিক আছে, এরপর আসছে আমাদের এটাকে নো কালার করে দিলাম। এরপর আসি এখানে পেজ বর্ডার নামে একটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, পেজ বর্ডার নামে একটা অপশন দেওয়া আছে। পেজ বর্ডারের কাজ হলো আপনার পেজের মধ্যে একটা বর্ডার দেওয়া, এটাই। ঠিক আছে, মানে নাম শুনলে এটা বোঝা যায় যে পেজ বর্ডার মানে কি, পেজের মধ্যে বর্ডার দেওয়া। তো বর্ডার দেওয়ার জন্য কি টাইপের বর্ডার আপনি দিতে পারেন, বিভিন্ন টাইপের বর্ডার আছে। আমরা আন্ডারলাইনের সময় মনে হয় দেখছিলাম যে বিভিন্ন টাইপের আন্ডারলাইন হয়। এখানে বর্ডারের ক্ষেত্রেও বিভিন্ন টাইপের বর্ডার হয়, যেমন ডটেড, ড্যাশ, ডট ড্যাশ, ডট ডট ড্যাশ, বিভিন্ন টাইপের। এই টাইপের বর্ডার, এই টাইপের বর্ডার। এখানে একটা প্রিভিউ দেখাইতেছে ছোট। ঠিক আছে, প্রিভিউ, ক্লিক অন ডায়াগ্রাম টু ইউজ, বিভিন্ন টাইপের প্রিভিউ দেখাইতেছে। ডাবল বর্ডার, এই টাইপের বর্ডার। অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্টের। ঠিক আছে, এরপর এটার বিভিন্ন অপশন দেওয়া আছে আপনার। একটা হলো নান, আর একটা বক্স। বক্স মানে কি পেজের চতুর্দিকে থাকবে। আর একটা হলো শ্যাডো, মানে বক্স তো থাকবে সাথে হালকা একটু শ্যাডো শো করবে। তো 3D আছে, 3D শো করবে। আমরা যদি 3D দিয়ে একটা ওকে দিই, দেখি কিরকম আসে। এই যে এই টাইপের একটা বর্ডার চলে আসছে। মূলত সার্টিফিকেট বা মার্কশিট এই টাইপের জিনিস করার জন্য বর্ডারগুলো ইউজ হয়। এই জন্য বর্ডারগুলো ইউজ হয়। বর্ডারের কালার যদি চেঞ্জ করতে চান, অন্য কোনো কালার ইউজ করতে চান, সেটাও করতে পারেন। এটা আপনারা ইয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন, কভার পেজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। বর্ডারের উইথ, ঠিক আছে, বর্ডার যদি কোনো আর্ট ইউজ করতে চান, এগুলো যদি প্রফেশনালি ইউজ হয় না, জাস্ট দিয়ে রাখছে, কারণ এই টাইপের বর্ডার ইউজ হয় না খুব একটা। এই টাইপের বর্ডার ইউজ করতে পারেন। এই টাইপের বর্ডার ইউজ করতে পারেন। কে যেন হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিব ক্লাসের শেষে, ক্লাসের মাঝখানে অ্যাটেন্ডেন্স না। ঠিক আছে, এইগুলো আমাদের কি পেজ বর্ডার। আবার রিমুভ করতে চাইলে জাস্ট এখান থেকে নান সিলেক্ট করে দিবেন, নান সিলেক্ট করে ওকে করে দিবেন, দেখবেন পেজ বর্ডার চলে গেছে। ঠিক আছে, এরপরে আসে আমাদের আরেকটা সিম্পল ব্যাপার, না খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হলো কি আমাদের পেজের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ঠিক করা। ঠিক আছে, স্পেলিং অ্যান্ড গ্রামার, স্পেলিং অ্যান্ড গ্রামার। আচ্ছা, একটু পরে কোশ্চেন নেই। ঠিক আছে, কারণ টপিকগুলো তো শেষ করতে হবে। এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। ঠিক আছে, স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, এটা আছে মূলত আমাদের রিভিউ এর মধ্যে। ঠিক আছে, রিভিউ এর মধ্যে আসলে দেখবো কি স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। আর এটার কিবোর্ড শর্টকাট কি, কিবোর্ডের F7। ঠিক আছে, এটা শর্টকাট কি, কিবোর্ডের F7। তো আমরা যদি এখানে এসে জাস্ট কিবোর্ডে F7 বাটন প্রেস করি, এটা আবার ভ্যারি করে। যদি যারা ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় ফাংশন কি প্লাস F7 প্রেস করা লাগতে পারে। ঠিক আছে, ল্যাপটপের জন্য ফাংশন কি প্লাস F7। আর ডেস্কটপ হইলে জাস্ট নর্মালি F7 প্রেস করলে আপনার কাছে এই ডায়লগ বক্সটা চলে আসবে। ঠিক আছে, এই ডায়লগ বক্সটা চলে আসবে। এই ডায়লগ বক্সটার কাজ কি? এই ডায়লগ বক্সের কাজ হলো আপনার ডকুমেন্টের মধ্যে যে বানানগুলা ভুল আছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ড মানে মাইক্রোসফট অফিসের কিন্তু নিজস্ব একটা ডিকশনারি আছে। ঠিক আছে, অফিসের নিজস্ব একটা ডিকশনারি আছে। ওই ডিকশনারির মধ্যে অনেক ইংরেজি ওয়ার্ড আছে। তো মাইক্রোসফট অফিস কি করে, তার যে নিজের ডিকশনারিটা আছে, মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিকশনারিটা আছে, ওই ডিকশনারির সাথে আপনার যে ডকুমেন্ট ওটাকে ম্যাচ করে। ঠিক আছে, ওই ডিকশনারির সাথে আপনার ডকুমেন্টটাকে ম্যাচ করে। ঠিক আছে, ম্যাচ করার পর দেখে যে কোন কোন বানান ভুল হইতে পারে বা ভুল থাকতে পারে। তো সেগুলাকে সে কি করে, এভাবে যে আন্ডারস্কোর করে রেড মার্ক করে দেয়। ঠিক আছে, ওই ডকুমেন্টের সাথে ম্যাচ করে, সরি ডিকশনারির সাথে ম্যাচ করে যে ওয়ার্ডগুলো ভুল থাকে ওটাকে সে এভাবে রেড মার্ক করে আন্ডারস্কোর করে দেয়।
তো আমাদের কাজ হলো একটা ডকুমেন্ট যখন ফাইনালাইজ করব, লেখাটাকে হইলে ফাইনালাইজ করার আগে ওইটাকে আমার চেক করা উচিত না যে বানান টানান ভুল ঠিক আছে কিনা। তো ওই জন্য আমরা কি করি, কিবোর্ডে F7 প্রেস করি। F7 প্রেস করার সাথে সাথে আমার সাইডে এরকম একটা ট্যাব চলে আসে, ঠিক আছে, একটা সাইডে একটা ট্যাব চলে আসে। এই ট্যাবের মধ্যে কি শো করে, এই যে ওয়ার্ডটা আমি সিলেক্ট করছি এই ওয়ার্ডের অল্টারনেটিভ, ঠিক আছে, অর্থাৎ এই ওয়ার্ডের কাছাকাছি সিমিলার কোনো একটা কারেক্ট ওয়ার্ড যেটার মিনিং আমার অফিসে ডিকশনারিতে আছে, ওই ওয়ার্ডগুলো সে শো করে। যেমন হুমার হইতে পারে, হিউমার হইতে পারে, হিম আওয়ার হইতে পারে, হিউমার্স হইতে পারে। এবং এই ওয়ার্ডের যে মিনিংটা, যে হিউমার মানে কি, ফানিনেস, উইট, কমেডি, মানে কমেডি টাইপের কিছু, ঠিক আছে, কমেডি টাইপের কিছু, ঠিক আছে। তো আমি যদি চাই যে আচ্ছা ঠিক আছে আমার এই ওয়ার্ডটা ভুল হয়েছে, তাহলে তো আমার এটা চেঞ্জ করা উচিত। চেঞ্জ করে আমি কি করতে পারি, হয়তো হিউমার দিতে পারি, ঠিক আছে, হয়তো আমি হিউমার দিতে পারি। দেওয়ার পর আমি এখানে বলতে পারি চেঞ্জ অথবা চেঞ্জ অল, চেঞ্জ অথবা চেঞ্জ অল। চেঞ্জ আর চেঞ্জ অল এর ডিফারেন্স হলো কি, যদি আমি চেঞ্জ দেই তাহলে কি করবে, জাস্ট এই জায়গায় যেটা সে সিলেক্ট করছে অলরেডি, যে এই হিউমারটা সিলেক্ট করছে, এই জায়গায় শুধুমাত্র সে বাটনটা চেঞ্জ, মানে বানানটা চেঞ্জ করে দিবে। আর যদি আমি বলি চেঞ্জ অল, ঠিক আছে, যদি আমি বলি চেঞ্জ অল, তখন কি করবে, আমার এই হোল ডকুমেন্টের মধ্যে যেই যেই জায়গায় এই বানানটা ভুল আছে, ঠিক আছে, হোল ডকুমেন্টের মধ্যে যেই জায়গায় এই বানানগুলো ভুল আছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে সে কি করবে, এটাকে চেঞ্জ করে দিবে। আমি যদি এটাকে বলি চেঞ্জ অল, দেখছেন আমার স্পেলিং এন্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, কারণ আমার ডকুমেন্টে আপাতত কোনো বানান ভুল নাই। যেই সব জায়গায় হিউমার বানানটা ভুল ছিল, প্রত্যেক জায়গায় কিন্তু সে কি করছে, এই যে হিউমার বানায় দিছে, প্রত্যেক জায়গায় এটাকে কি হিউমার করে দিছে। আবার এমন হইতে পারে অনেক জায়গায়, ধরেন আমি এখানে ডকুমেন্টের ভিতরে আমার নাম লিখছি, ডকুমেন্টের মধ্যে আমার নাম লিখছি, এখন নামের বানান তো আমি চেঞ্জ করতে পারবো না, বাট সে এটাকে কি করতেছে, ভুল হিসাবে, যেমন মাহমুদ নামটাকে সে একটা ভুল স্পেলিং হিসেবে কাউন্ট করতেছে। স্বাভাবিক, ইংলিশ ডিকশনারির মধ্যে মাহমুদ নামে কোনো ওয়ার্ড নাই। তো তখন আবার কি করবো, আমরা স্পেলিং এন্ড গ্রামার চেকে গিয়ে যদি এই টাইপের প্রবলেম হয় যে আমার এমন একটা স্পেলিং যেটা নাম বা যে কোনো শহরের নাম, যে কোনো সিটির নাম হইতে পারে, যেটা কি ইরর দেখাইতে পারে যে বানান ভুল, তো আমার উচিত কি ডিকশনারিকে বলা যে হ্যাঁ না এইটা আসলে ভুল বানান না, এটা ঠিক বানান, এটা কি আসলে ঠিক বানান। তখন আমি কি করতে পারি, এটাকে ইগনোর করতে পারি, এটা কি ইগনোর করতে পারি। এবং সেম ইগনোরটা কি চেঞ্জের মতো, আর ইগনোর অল চেঞ্জ অলের মতো। যেমন চেঞ্জ দিলে একটা চেঞ্জ হইতো, চেঞ্জ অল দিলে সবগুলো চেঞ্জ হয়ে যায়। ইগনোর অল দিলেও সেম হবে, যে আমার ফুল ডকুমেন্টের মধ্যে যত জায়গায় এই বানানটা ভুল আছে, প্রত্যেক জায়গায় সেটাকে ইগনোর করবে, মানে সে ধরে নিবে যে আচ্ছা এটা একটা সঠিক বানান, এটাকে আর ইরর ধরার দরকার নেই। আরেকটা যেটা করতে পারি, আমরা ডিকশনারিকে শিখাইতে পারি যে এই অ্যাড বাটনে ক্লিক করে, অ্যাডে ক্লিক করলে কি হবে, ডিকশনারি ধরে নিবে যে আচ্ছা এই ওয়ার্ডটা আমার ডিকশনারিতে অ্যাড করে নেই, যাতে কি নেক্সট টাইম যদি আমি এই বানানটা কোথাও লিখি, ওইটাকে সে কি করবে, ভুল হিসাবে কাউন্ট করবে না, ঠিক আছে, ওইটাকে সে ভুল হিসাবে কাউন্ট করবে না। এখন যদি আমি এটাকে ডিকশনারিতে অ্যাড করে নিই, স্পেলিং এন্ড গ্রামার চেক কমপ্লিট, অন্য কোনো জায়গায় যদি আমি এখন লিখি সেম মাহমুদ বানানটা লিখি, মাহমুদ বানানটা লিখি, এখন কিন্তু সে এটাকে আর ভুল হিসাবে ধরতেছে না, দেখছেন, এটাকে সে এখন আর ভুল হিসাবে কাউন্ট করবে না, কারণ সে এখন ধরে নিচ্ছে যে না মাহমুদ নামে আর এই ডকুমেন্টের মধ্যে কোনো একটা লেখা আছে, মানে সরি ডিকশনারিতে কোনো একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, ডিকশনারির মধ্যে কোনো একটা ওয়ার্ড আছে, এই জন্য সে এটাকে আর ভুল হিসাবে কাউন্ট করবে না, ঠিক আছে, এটাকে সে এখন আর ভুল হিসাবে কাউন্ট করবে না। এরপরে আসি আমাদের এখানে নিচে ছোট্ট একটা অপশন দেওয়া আছে, এটা আমরা শুরুর দিকে দেখছিলাম যে ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট। এই ওয়ার্ড কাউন্টের কাজ কি, ওয়ার্ড কাউন্টের কাজ হলো যে এটা আমরা প্রথমে একবার দেখছিলাম যে ওয়ার্ড কাউন্টের কাজ হলো আমার হোল ডকুমেন্টের মধ্যে যে কয়টা ওয়ার্ড আছে বা যে কয়টা লাইন আছে, যে কয়টা প্যারাগ্রাফ আছে, সম্পূর্ণ একটা সামারি হিসাব, ঠিক আছে, সম্পূর্ণ অংশের একটা সামারি হিসাব সে আমার এখানে দিয়ে দেয়, ঠিক আছে, সম্পূর্ণ অংশের একটা সামারি হিসাব দিয়ে দেয়, ঠিক আছে। এবার আসি আমরা যদি কোনো ডকুমেন্টের মধ্যে এক একজন মিলে কাজ করি, থাকে না, অনেকে মিলে কাজ করি, নর্মালি তো গুগল ডক্সের মধ্যে অনেকে মিলে কাজ করি, আমরা মনে করেন আমাদের কোর্সের শেষের দিকে আমরা গুগল ডক্সের উপর একটা ক্লাস রাখবো না, ঠিক আছে, এটা কোর্সের ক্লাস শেষ হওয়ার পর।
তো গুগল ডক্সে যেমন অনেকে এক জায়গায় কাজ করতে পারি, কিন্তু এখানে কি হয়, এখানে তো অনেকে একসাথে কাজ করতে পারি না, আমাকে বারবার ফাইল শেয়ার করতে হয়। আমি আপনাকে ফাইলটা দিলাম, আপনি আবার ওখানে কিছু আপডেট করে আবার আমাকে দিলেন, আমি আবার কিছু আপডেট করে আবার আপনাকে দিলাম, এভাবে কাজ করতে হয়। তো এভাবে কাজ করার জন্য কি কি চেঞ্জেস লাগবে, কোন কোন জায়গায় চেঞ্জেস লাগবে, এই জিনিসটা যদি আমরা সুন্দরভাবে একটু নোট করে রাখতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। ফেসবুক পোস্টের কমেন্টের মতো, ঠিক আছে? তো ফেসবুক পোস্টের কমেন্টের মতো এইখানেও একটা কি দেওয়া আছে, কমেন্টের অপশন দেওয়া আছে, সেটা হলো কি এই যে নিউ কমেন্ট। ঠিক আছে, এগুলো আপাতত ডিসেবল যেহেতু কোনো কমেন্ট অ্যাড করা নাই। তো যেই মাত্র আমরা কোনো এক জায়গায় কমেন্ট অ্যাড করব, যেমন ধরেন এই প্যারাগ্রাফের এখানে এসে আমরা এখানে একটা রাইট বাটন ক্লিক করে বললাম নিউ কমেন্ট, বললাম কি নিউ কমেন্ট। নিউ কমেন্টে বললাম এখানে আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। আপনি এখানে ইউজ করতে পারেন যে নিড টু চেঞ্জ সামথিং, বা যে কোনো একটা কিছু ইন্ডিকেট করতে পারেন, বা নর্মালি এখানে ইয়ে করতে পারেন যে ফন্ট চেঞ্জ হবে, বা নিড টু রিরাইট, এই টাইপের। ঠিক আছে, এই টাইপের। তো এটা কি হয়, এখানে বিভিন্ন টাইপের কমেন্ট দেওয়া আছে। আবার ধরেন নিচে কোনো লাইনে চেঞ্জ করা লাগবে, এই জায়গায় আপনি সিলেক্ট করে রাইট বাটন করতে পারেন যে ইউজ অল্টারনেটিভ ওয়ার্ড, ওয়ার্ডস। মানে একটা ডকুমেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় আপনি এভাবে কমেন্ট করতে পারেন। ফেসবুক পোস্টে যে কমেন্ট হয় ওই টাইপের কমেন্ট। তো অন্য কেউকে যখন আপনি ফাইলটা দিবেন, সে যখন কমেন্ট মানে এই ফাইলটা ওপেন করবে, তখন সে কি করবে, এইখানে যখন মাউস হভার করবে বা সিলেক্ট করবে, সে দেখতে পারবে যে আচ্ছা এই জায়গায় এই টাইপের চেঞ্জেস করা দরকার, নিড টু রিরাইট। তখন আপনি এটাকে ধরেন যে হাবিজাবি কিছু একটা রিরাইট করলেন, এটাকে রিরাইট করলেন। ঠিক আছে, রিরাইট করার পর আপনি এই কমেন্টে আইসা আবার কি করতে পারেন, এই যে এখানে একটা দেওয়া আছে, রিপ্লাই করতে পারেন কমেন্টের। এখানে যেহেতু আমি নিজেই কমেন্ট করছি, নিজেই রিপ্লাই করতেছি, দুই জায়গায় ইউআই ল্যাব শো করতেছে। যখন অন্য কেউ রিপ্লাই করবে তখন তার যে ইউজার অ্যাকাউন্টে যেখানে যে নাম ইউজারটা, সেই ইউজারটা সেখানে শো করবে। ঠিক আছে, এখানে সে বলতে পারে যে আচ্ছা ওকে ডান, রিরাইট করে দিয়েছে। মানে ছোট কি একটা সিম্পল কনভারসেশন হয়ে গেছে না? আবার একটা হিস্টোরিও রয়ে গেছে, যে একটা ডকুমেন্ট যখন কমপ্লিট হবে তখন সে দেখতে পারবে যে আচ্ছা ডকুমেন্টের মধ্যে কোন কোন জায়গায় চেঞ্জ করা হয়েছে, কে কোন জায়গায় চেঞ্জ করতে বলছে, কে কোন জায়গায় চেঞ্জটা করছে, এই টাইপের একটা হিস্টোরি রয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি যখন এখানে রিভিউতে নেক্সটে ক্লিক করবেন, নেক্সট কমেন্টে চলে যাবে, ইউজ অল্টারনেটিভ ওয়ার্ড, এখানে অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, যখন আবার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন, কমেন্টকে ডিলিট করে দিতে পারেন, বা এখানে ড্রপ ডাউনে সিলেক্ট করে এই যে ডিলিট অল কমেন্টস ইন দ্য ডকুমেন্ট। ঠিক আছে, যখন ডকুমেন্টের সকল কমেন্ট কি হবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডকুমেন্টের সকল কমেন্ট ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সবগুলা কমেন্ট কি ডিলিট হয়ে যাবে। এভাবে একটা কনভারসেশন করা যায়। ওকে, এরপরে আসি, কমেন্ট তো করলাম। কমেন্ট করার পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি ম্যাক্রো। ঠিক আছে, ম্যাক্রোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু অ্যাডভান্স একটা জিনিস। ম্যাক্রোটা কেন ইউজ করা হয়, ধরেন একটা ডকুমেন্টের মধ্যে ছোটোখাটো কিছু চেঞ্জেস, ছোটোখাটো কিছু বিষয় যেটা আপনার রেগুলার করা প্রয়োজন হয়। ঠিক আছে, যেটা কি আপনি রেগুলার করতে পারেন বা রেগুলার করা লাগে আপনার, যেমন আন্ডারলাইন দেওয়া, হাইফেন ইউজ করা, বা কোনো একটা ফন্ট ইউজ করা, যেটা আপনার রেগুলার করা লাগে। তো ওই রেগুলার করা কাজটা আপনি যদি চান যে একটা শর্টকাটে যদি করা যায় তাহলে তো ভালো হয়। যেমন ধরেন এই যে প্যারাগ্রাফগুলো আছে, আমি যদি প্যারাগ্রাফগুলোর মাঝখানে কোনো একটা এন্টার দিই এখানে একটা কি ইউজ করতে পারি, আমরা এখানে ধরেন একটা বর্ডার ইউজ করলাম, এখানে একটা বর্ডার থেকে বটম বর্ডার দিলাম, বটম বর্ডার দেওয়ার পর আবার নিচে এসে আরেকটা এন্টার দিলাম। তো এটা কি একটা ডিভাইডার হিসাবে কাজ করে। ঠিক আছে, এটা ডকুমেন্টের মাঝখানে কি ডিভাইডার হিসাবে কাজ করে। তো ধরেন আপনি এমন জায়গায় কাজ করতেছেন যেখানে আপনার বারবার এই ডিভাইডার ইউজ করা লাগতেছে, তো আপনি বারবার ওইখানে গিয়ে ওই টেক্সট সিলেক্ট করে এন্টার দিয়ে বর্ডারে গিয়ে আবার আন্ডারলাইন সিলেক্ট করে আবার আন্ডারলাইনের নিচে আরেকটা এন্টার দিলে তারপরে এই আউটপুটটা আপনি পাইতেছেন।
আবার ধরেন আন্ডারলাইনে যদি কালারও চেঞ্জ করা লাগে, আন্ডারলাইনের যদি কালার পাই, যে হরিজন্টাল লাইনের অপশনই দেওয়া আছে এখানে, আন্ডারলাইন না দিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, হরিজন্টাল লাইন ইউজ করতে পারি এইভাবে। ঠিক আছে, এই জিনিসটা। তো এই টাইপের জিনিস যদি আপনি শর্টকাটে করতে চান তখন কি করতে হয়, তখন আমরা ম্যাক্রো ইউজ করতে পারি। ঠিক আছে, ম্যাক্রোর কাজই মূলত এটা যে যারা গ্রাফিক্সের কাজ করছেন তারা ওই প্রিসেট নামে একটা অপশন আছে, জানেন প্রিসেট বা কি যেন বলে এটাকে, যে অনেকগুলা টাস্ক একটা সিরিয়াল করে দেওয়া থাকে, এরপর যখন আপনি প্রিসেটটা ইউজ করেন ওই প্রত্যেকটা টাস্ক একবারে হয়ে যায়। ঠিক আছে, তো এখানেও সেম প্রসেস। আমরা যদি কোনো একটা ম্যাক্রো রেডি করতে চাই, ম্যাক্রোর জন্য আমাদের এই ডেভেলপার মুডটা লাগে। ডেভেলপার মুডটা অনেক সময় নাও থাকতে পারে। ঠিক আছে, ইনস্ট্যান্ট ডেভেলপার মুডটা অনেক সময় ডিফল্ট নাও থাকতে পারে। তো না থাকলে কোত্থেকে আনবো, না থাকলে এই ডেভেলপার মুড আনার জন্য আমরা করব কি, ফাইল থেকে চলে যাব অপশনসের মধ্যে। ঠিক আছে, ফাইল থেকে অপশন থেকে কাস্টমাইজ রিবন। ঠিক আছে, ফাইল থেকে অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবন। রিবনের মধ্যে আসলে যে আমাদের রিবনটা দেখাবে, এখানে ডেভেলপারটা নরমালি আনচেক করা থাকে। কি থাকে, এটা আনচেক করা থাকে, ডেভেলপার অপশন থাকে না। তো যদি ডেভেলপার অপশন না পান তখন কি করবেন, ফাইলে গিয়ে অপশনসে গিয়ে কাস্টমাইজ রিবন থেকে বলবেন কি, হয়ে গেল এই যে ডেভেলপার। ঠিক আছে, ডেভেলপার এটাকে কি করবেন, চেকমার্ক করে দিবেন। এটাকে চেকমার্ক করে দিবেন। ঠিক আছে, চেকমার্ক করে যখন ওকে দিবেন দেখবেন আপনার এখানে ডেভেলপার অপশন চলে আসছে। আর ডেভেলপার অপশনের শুরুতেই কিন্তু আপনার এই ম্যাক্রো অপশনটা দেওয়া আছে। এখন ধরেন যে আমি চাইতেছি এখানে সেম কাজটা আবার ম্যাক্রো দিয়ে করব, যে রেকর্ড ম্যাক্রো, কোনো একটা ম্যাক্রো আমি রেকর্ড করতে চাইতেছি। এটার নাম আমরা দিলাম কি, ধরেন যে ডিভাইডার, ম্যাক্রোটার নাম আমরা দিলাম ডিভাইডার। ঠিক আছে, এরপর অ্যাসাইন ম্যাক্রো টু বাটন অর কি কিবোর্ড, হয় বাটন না হয় কিবোর্ড। আচ্ছা দাঁড়ান, ক্লিক করে ফেললাম তো, স্টপ রেকর্ডিং, এটা ডিলিট করে নি। রেকর্ড ম্যাক্রো। তো ফার্স্ট আমরা একটা ম্যাক্রোর নাম দিতে পারি ডিভাইডার, এরপর আমরা ম্যাক্রোটা দুই জায়গায় অ্যাসাইন করতে পারি, হয় বাটন না হয় কি কিবোর্ড। বাটন মানে হলো আমার কাছে একটা বাটন থাকবে, আমি যখন এই বাটনটাতে ক্লিক করব তখন এই কাজগুলো হবে, যে কাজগুলো আমি রেকর্ড করে দিব এই কাজগুলো হবে। আরেকটা হলো কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, অর্থাৎ কিবোর্ডের কোনো শর্টকাট আমি দিতে পারি, যে এই শর্টকাটগুলো মানে একসাথে প্রেস করলে এই কাজটা হবে। তো আমি পার্সোনালি প্রিফার করব বা কিবোর্ডটা এখানে ইউজ না করার, কারণ কি আমাদের কিবোর্ড আমরা জানি অলরেডি কিন্তু এটা ম্যাক্রোতে অ্যাসাইন করা থাকে। যেমন কন্ট্রোল সি দিলেই যে কপি হয়ে যায়, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যায়, কন্ট্রোল ওয়াই দিলে যে ডুপ্লিকেট হয়ে যায়, বা কন্ট্রোল ই দিলে যে টেক্সট লাইন চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু এভাবে কাজ করে। তো আমাদের প্রত্যেকটা কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়ে যায়, ও দিলে ওপেন হয়ে যায়। তো প্রত্যেকটা যে কিবোর্ডই না অলরেডি কোথাও না কোথাও অ্যাসাইন করা আছে। তো আমরা যখন আবার এখানে নিজেদের টেস্ট করার জন্য কোনো ম্যাক্রো অ্যাসাইন করতে যাব তখন কি হবে, ডিফল্ট যেই ফাংশনটা আছে ওটা আর কাজ করতেছে না, তখন তখন একটা কনফ্লিক্ট করবে দুই জায়গায়। আপনি কন্ট্রোল সি দিয়ে কপি হয় এটাও দেওয়া আছে, আবার কন্ট্রোল সি দিয়ে আপনি অন্য কিছু দিয়ে রাখলেন। তো এই টাইপের প্রবলেম যাতে না হয় এই জন্য আমরা চেষ্টা করব এখানে কিবোর্ড ইউজ না করা, আমরা ইউজ করব কি বাটন। ঠিক আছে, আরেকটা জিনিস আছে স্টোর ম্যাক্রো ইন। এখানে নর্মালি অল ডকুমেন্ট যদি দেওয়া থাকে তার মানে আমি নেক্সট কোনো ডকুমেন্টও যদি ইউজ করি ওই সব জায়গায় আমি ম্যাক্রোটা ইউজ করতে পারবো। আর যদি শুধু ডকুমেন্ট ওয়ান দেওয়া থাকে তার মানে এই যে ডকুমেন্ট ওয়ান আমার এই ডকুমেন্টটা, তার মানে শুধু এই ডকুমেন্টের মধ্যেই এই ম্যাক্রোটা কাজ করবে। ঠিক আছে, তো নর্মালি অল ডকুমেন্টই দেওয়া থাকে। আর ডিসক্রিপশনে আপনি চাইলে লিখে রাখতে পারেন যে হ্যাঁ এই ম্যাক্রোটা আমি কেন তৈরি করছিলাম, এটা এই কাজে ইউজ হয়, এটা এই কাজে ইউজ হয়, এই টাইপের জিনিস। ঠিক আছে, মানে ম্যাক্রোটা কেন ইউজ হয়, যে ম্যাক্রোটা কেন ইউজ হয়, কোন কাজে ইউজ হয়, এই জিনিসটা আমরা এই ইয়ে থেকে ডিসক্রিপশনে লিখে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ধরেন বাটন দিলাম, বাটন দেওয়ার পর এই যে আমার কাছে একটা বাটন আসছে না, এই বাটনটার নাম কি নিউ ম্যাক্রো ডিভাইডার। ঠিক আছে, নর্মাল নিউ ম্যাক্রোস ডিভাইডার নামে একটা বাটন আসছে। এটাকে আমি চাইলে এই যে উপরে আমাদের একটা কুইক অ্যাক্সেস টুলবার আছে না, এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে ফেলতে পারি, জাস্ট অ্যাড কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসবে। এই দেখেন চলে আসছে, এটার নাম কি ম্যাক্রো নর্মাল নিউ ম্যাক্রোস, ম্যাক্রোর নাম কি
ডিভাইডার, এবং এখানে এখন কি লেখা, স্টপ রেকর্ডিং। তার মানে কি, আমি যাই এখন করতেছি সম্পূর্ণটা কি রেকর্ড হইতেছে, মানে আমার কম্পিউটারে যে টাস্কটা, আমার মাউস কোথায় ক্লিক করতেছে, কোন অপশন থেকে কোন অপশন ক্লিক করতেছে, এই সম্পূর্ণটা কি এখন রেকর্ড হইতেছে। তো এই রেকর্ড চলাকালীন অবস্থায় এখানে আমার কার্সরের পাশেও একটা টেপ রেকর্ডার টাইপের ইয়ে চলে আসছে। এখন আমি এখানে এন্টার প্রেস করলাম, হোমে গেলাম, ধরেন এখানে একটা হরাইজন্টাল লাইন ইউজ করলাম। লাইন ইউজ করার পর লাইনের পরের যে লাইনটা, এটাকে কি করলাম, ধরেন এটাকে আমরা ইনসার্ট থেকে ড্রপ ক্যাপ করে দিলাম। এটাকে আমি ড্রপ ক্যাপ করে দিলাম, ধরেন ছোট, বেশি বড় না, জাস্ট দুইটা লাইন সমান, এই টাইপের ড্রপ ক্যাপ করে দিলাম। ঠিক আছে, ধরেন ছোট একটা কাজ করলাম। এরপর কি করব, ডেভেলপার অপশনে গিয়ে স্টপ রেকর্ডিং। আমার কাজটা কি রেকর্ড হয়ে গেছে, মাত্র যে আমি কাজটা করলাম এই কাজটা আমার একটা ম্যাক্রোর মধ্যে রেকর্ড হয়ে গেছে। ম্যাক্রোটার নাম কি, ডিভাইডার নামক ম্যাক্রোর মধ্যে এটা রেকর্ড হয়ে গেছে। এখন রেকর্ড হয়ে যাওয়ার পরে আমরা যদি এটাকে রিইউজ করতে চাই, এখন ইউজ করা দরকার, সেভ করে ফেলছি। এখন আমরা অনেকগুলো ডকুমেন্ট, আমি ধরেন এরকম ডকুমেন্ট লেখা যে বিভিন্ন জায়গায় কপি পেস্ট করতে পারি। ঠিক আছে, এখন এখান থেকে আমি অনেক স্পেস দিয়ে ফেলছি। ঠিক আছে, এবার এখানে আমি যদি ম্যাক্রোটা ইউজ করতে চাই, কি করব, জাস্ট এখানে কার্সর রেখা বলবো যে ম্যাক্রো। আন্ডারলাইনটা আসলো না কেন ডিভাইডারে? রেকর্ডিং এ মনে হয় একটু প্রবলেম হয়েছে, দাঁড়ান এই ম্যাক্রোটাকে রিমুভ করে নিই। ডিলিট। এই দেখেন অলরেডি দুটো ম্যাক্রো কিন্তু ক্রিয়েট করা আছে। এগুলা কিন্তু কখন ক্রিয়েট হয়েছে, যখন বিজয় ইনস্টল হয়েছে না, তখনই। ওই যে কন্ট্রোল অল্টার বি দিলে বাংলা হয়ে যায়, ওই জিনিসটা মূলত এই যে বিজয় থেকে এগুলা ম্যাক্রো দিয়ে কাজ হয়। আমাদের ম্যাক্রোটা রেকর্ড হলো না কেন? দেখি আরেকবার ট্রাই করে আমরা। এটাকে রিমুভ করে নেই, কাস্টমাইজ রিমুভ। ডিলিট। আচ্ছা, তো আমরা একটা ম্যাক্রো রেকর্ড করি, ম্যাক্রোর নাম দিলাম কি ডিভাইডার। এরপর এটাকে একটা বাটনের মধ্যে রেখে দিলাম। ওকে, এরপরে ধরেন আমরা আচ্ছা, ডিভাইডার তো বাই ডিফল্টে দেওয়া ছিল, আমরা ইয়ে দিয়ে ট্রাই করি, তাহলে আন্ডারস্কোর দিয়ে ট্রাই করি। কারণ এখান থেকে আন্ডারস্কোর না, কি বলে, বর্ডার দিয়ে ট্রাই করি। বর্ডার বটম কোথায়, চোখে কম দেখতেছি নাকি? হ্যাঁ, বর্ডার বটম। এরপর ধরেন এন্টার দিয়ে ডিভাইডার ক্রিয়েট হলো, দেখি এটা কাজ করে কিনা। ডেভেলপার স্টপ রেকর্ডিং। এখন এটা যদি আমি অন্য জায়গায় ইউজ করি, এখানে গিয়ে বললাম কি ম্যাক্রোস থেকে কোনটা, ডিভাইডার নামক ম্যাক্রো, এটা রান করে দিই। আচ্ছা, এই যে এখন কাজ করতেছে। সম্ভবত রেকর্ডিংটাতে প্রবলেম ছিল। এখন আমরা করব কি, এই যে ম্যাক্রোর যে বাটনটা ছিল, এটাকে আমরা চাইলে কি এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, মোর কমান্ডস, এখানে ম্যাক্রোটা কি দেখা যায়? ভিউ ম্যাক্রোস অ্যাড। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো ম্যাক্রো, আরও যদি নতুন নতুন ম্যাক্রো ক্রিয়েট করেন, ওই সব ম্যাক্রোগুলো এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে রান করতে পারেন। এটা মূলত ওয়ার্ডের থেকে বেশি আমার মনে হয় ইউজ হয় এক্সেলের ক্ষেত্রে। ঠিক আছে, এক্সেলের ক্ষেত্রে ম্যাক্রো আছে, এক্সেলের সময়
বিস্তারিত করব না, কারণ ওয়ার্ডের মধ্যে তেমন একটা ইউজ হয় না। ঠিক আছে, এই টাইপের ছোট ছোট টাস্ক যেগুলো বারবার করা লাগে, রেগুলার বেসিসে করা লাগে, ওইগুলাকে মানুষ অনেকে ম্যাক্রোর মধ্যে রেখা দেয়। ঠিক আছে, ওইগুলাকে ম্যাক্রোর মধ্যে রেখা দেয়। আবার যদি এই ম্যাক্রোগুলোকে আপনারা এডিট করতে চান, ডিলিট করতে চান, তখন আবার কিন্তু আমাদের আলাদা একটা কোড দেখতে হয়। ঠিক আছে, এটার নাম হলো ভিবি কোড। ঠিক আছে, যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, কারণ এখান থেকে চেঞ্জ করা যায়। এখানে কোডে হাত দেওয়া দরকার নাই, কোড নিয়ে যেহেতু আমরা কোনো কাজ করব না। বুঝতে পারছি? এরপরে আমরা কি করতে পারি, ধরেন একটা সিভি যদি আমরা তৈরি করতে চাই, ওয়াটারমার্কটা সরাই নি, ওয়াটারমার্কটা ভালো লাগতেছে না। ডিজাইন থেকে ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক। তো আমরা যদি ওয়ার্ডের মধ্যে একটা সিভি তৈরি করতে চাই সিম্পলি, ঠিক আছে, ওয়ার্ডের মধ্যে একটা সিম্পলি সিভি তৈরি করতে চাই, তখন যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেমন কেমন রাখতে পারি, টেমপ্লেট দেখে নিই কিছু একটা, যে সিম্পল সিভি ফরম্যাট, সিম্পল সিভি ফরম্যাট, এই টাইপের, যেমন এই টাইপের ইউজ করতে পারেন। এখানে আমার ফার্স্ট অফ অল কি লাগে, একটা ছবি লাগে। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি লাগে, একটা ছবি অ্যাড করা লাগে। ছবি আপনি এই সাইডে অ্যাড করতে, বাম সাইডে অ্যাড করতে পারেন বা ডান সাইডেও অ্যাড করতে পারেন। তো আমরা যদি এখানে একটা নেম লিখি, যে মাই নেম, মাই নেম, এক সাইডে একটা নেম রাখলাম, নেমটাকে ধরেন ফন্ট সাইজ বাড়াই দিলাম, এত বেশিও না, ফন্ট সাইজ একটু বড় রাখলাম, একটু বোল্ড করে রাখতে পারেন, এখানে একটু ভালো একটা ফন্ট ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন সিভি যতটা সিম্পল রাখা যায়। ঠিক আছে, সিভি যতটা সিম্পল রাখা যায় ততটাই আকর্ষণীয় হয়। ঠিক আছে, নেমের পর কি দিবে, আপনার নেমের পর আপনি আপনার নাম্বার ইউজ করতে পারেন, ফোন নাম্বার। আর নাম্বার বা এই টাইপের আইকনের জন্য কি বলছিলাম, যে ফ্ল্যাট আইকন থেকে আপনার আইকন নামায় নেবেন, সেটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, আপাতত ধরেন আমরা এখানে কোনো একটা আইকন নিয়ে নিলাম, যে এই টাইপের আইকন। ইমেজ মুভ করার জন্য কি করতে হয়, ইনসার্ট পিকচার, এই টাইপের। তো ইমেজ মুভ করার জন্য কি করতে হয়, যে এখান থেকে এটাকে টাইট করে নিব। ঠিক আছে, এটাকে টাইট করে নিব। আরেকটা টেকনিক আপনাদের বলে দেই, যাতে ওয়ার্ড খুব সহজে ইউজ করা যায় লেখালেখির জন্য, যে সহজে ইউজ করার জন্য আমরা বেশি বেশি টেক্সট বক্স ইউজ করব। ঠিক আছে, সহজে ইউজ করার জন্য বেশি বেশি কি ইউজ করব, টেক্সট বক্স ইউজ করব। টেক্সট বক্স ইউজ করলে কি হয়, যে লেআউটের যে ব্যাপারটা বললাম, যে ওয়ার্ডের লেআউট কিন্তু খুবই ভেজাল। তো টেক্সট বক্স ইউজ করলে খুব সহজেই কিন্তু এগুলো কন্ট্রোল করা যায়। যেমন এখানে আমার নাম্বার লিখবো, দেখেন এখানে কিন্তু নাম্বার আসবে না, কারণ বাই ডিফল্ট আমার লাইন স্পেসিং দেওয়া কত, 1.15 দেওয়া আছে। এখন আমার লেখা দরকার এই স্পেসিফিক এই জায়গার মধ্যেই। আমি যদি শিফট এন্টারও দেই, লেখা সামনে চলে যায়, মানে জাস্টিফাই দেওয়া, প্রবলেম না এটা? তো এই টাইপের প্রবলেমগুলো যাতে না হয়, এই জন্য আমরা করব কি, ইমেজ তো ফার্স্টেই এই হিসেবে টাইট করে নিব, তাহলে কি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, ইমেজ মুভ করতে পারতেছি। আর ইনসার্ট টেক্সট বক্স, ঠিক আছে, টেক্সট বক্স দিয়ে ইউজ করব, টেক্সট বক্সকেও আমরা টাইট করে নিব। ঠিক আছে, এখন যদি আমরা এখানে আমার জাস্ট ফোন নাম্বার দিয়ে দিই, যেরকম ফোন নাম্বার ইউজ করতে পারেন আপনি। বলেন, দিব অ্যাটেন্ডেন্স শিট দিব। তো এই জন্য করবেন কি, এগুলাকে টেক্সট বক্স আকারে ইউজ করুন। কারণ এখন যদি আমি এটাকে মুভ করে দেখেন, আমার মাই নেম লেখাটা, ওটা কিন্তু আমি টেক্সট বক্সে নেই নাই, ওটা কি মুভ করতেছে না, প্রবলেম হইতেছে না এর জন্য। তো এটা যদি আমি এভাবে না নিয়ে, ধরেন যে মাই নেম লেখাটা এখানে না রেখা, আমি এখানে কি করলাম, একটা টেক্সট বক্স বসায় নিলাম, টেক্সট বক্স। দেখেন এখন আমার জন্য কি এটা মুভ করা সুবিধাজনক হইতেছে না, সুবিধা হয়েছে না? এখন আমি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারতেছি,
ইমেজটাকে যে কোনো জায়গায় রাখতে পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস, ওই টেক্সট বক্স যখন নেবেন অবশ্যই টেক্সট বক্সে ডাবল ক্লিক করলে দেখবেন এরকম শেপের অপশন আসবে, এখান থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিবেন, নাহলে কিন্তু লেখা লেখা চলে আসবে। ঠিক আছে, এই টাইপের। হুম, টেক্সট বক্স ডিলিট করতে গেলে জাস্ট বক্সটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ধরেন আমরা একটা ইমেজ বসাইলাম, আরও একটা টেক্সট বক্স, বা এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে কিভাবে, জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করে, সরি অল্টার না, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরে টান দিলে দেখবেন ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, এখানে ধরেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, ফন্ট সাইজ ছোট করে রেগুলার ফন্ট, টাইমস নিউ রোমান রাখি, এই দিলাম ফোন নাম্বার। তারপর মনে করেন যে আপনার ইমেলের আইকন যদি নামান, ইমেলের আইকন যদি নামায় নেন, আপাতত ইমেলের আইকন নামাই নেই তো জাস্ট এটাই বসাই দিচ্ছি। আপনার ফ্ল্যাট আইকন থেকে প্রত্যেকটার আলাদা আলাদা আইকন নামায় নেবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তারপর মনে করেন যে এটাকে একটু জুম করে নিই, তাহলে সুবিধা হবে। এটাকে আবার, এই টেক্সট বক্সটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম, এখানে ধরেন ইমেল দিয়ে দিলাম। gmail.com। ঠিক আছে, আচ্ছা বড় হাতের হয়ে গেছে, এটাকে আমরা এখান থেকে লোয়ার কেস করে দিই। নামটাকে একটু সরায় নেই, এটা 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 এটা। ঠিক আছে, এখন এগুলাকে চাইলে সুন্দর মতো একটা লাইনের মধ্যে নিয়ে এসে বসাইতে পারেন। লাস্টে কি করবেন, উপরে ধর নেমটা বসাই দিলেন এইভাবে, এই টাইপের। তারপরে আর কি অ্যাড করা যায়, এখানে আর কি আছে, নতুন পেজ। আপনি নতুন পেজ ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে, যখন ইনসার্ট থেকে আপনি ব্ল্যাঙ্ক পেজ নতুন পেজ আসছেন, এটা ব্যাক স্পেস দিলেই দেখবেন ডিলিট হয়ে গেছে। কি যেন দেখতেছিলাম, সিভি দেখতেছিলাম। এই টাইপের ডিজাইন বা কিছু যদি সিম্পল কোনো ডিজাইন ইউজ করতে চান, তখন আপনারা এই সাইডে একটা লাইন অ্যাড করতে পারেন, ধরেন ইনসার্ট শেপ। আচ্ছা, লাইন সোজা হওয়ার জন্য যেটা বলতে নিছিলাম, বলি নাই মনে হয়, যে নর্মালি যদি লাইন টান দিই লাইন কিন্তু এরকম তেরা বেঁকা হবে, বাঁকা হইতে পারে। তো লাইন সোজা করার জন্য কি করতে হবে, লাইন সোজা করার জন্য আগে ইনসার্ট শেপ, লাইন সিলেক্ট করে কিবোর্ডের, ছোট করে নিই, কিবোর্ডের শিফট ধরে টান দিতে হবে। দেখেন এখন কিন্তু আমার লাইন এলোমেলো হবে না, একদম সোজা ঘড়ির মতো ঘুরবে, সোজা লাইন। ঠিক আছে, লাইন এটাকে একটু বোল্ড করে নিতে পারেন, একটু কালার অ্যাড করতে পারেন। তারপরে এর মাঝখানে মাঝখানে আবার ছোট ছোট সার্কেল অ্যাড করতে পারেন, এরকম ছোট 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 সার্কেল। এটাকে সেম কালার দিলে ভালো লাগবে, ধরুন কালারটাকে আমি সেম কালার, লাইনের যে কালার ওই সেম কালারই দিয়ে দিলাম। এরকম দেখেন এখন কিন্তু মনে হচ্ছে না যে আলাদা। এটাকে কন্ট্রোল ধরে আবার একটু নিচে নিয়ে আসি, এরকম। এখানে আপনি একটা কিছু বসাইলেন, যে নেমটাকে কপি করে নিয়ে আসি, এরকম। এখানে আপনি দিলেন যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করে এখানে বসাইলাম, এটার নাম ধরেন দিলেন, কি দেওয়া যায়, একাডেমিক।
এরকম আরো একটা বসাইলাম, ঠিক আছে। কন্ট্রোল শিফট একসাথে ধরে টান দিছি, কিন্তু কিবোর্ডের কন্ট্রোল শিফট একসাথে ধরে টান দিছি। একাডেমিক এখানে ধরেন আপনার স্কিলস এই টাইপের। আবার মাঝখানে যে পার্টগুলো ওইটা বসানোর জন্য আবার কি ইউজ করতে পারি, একটু আগে দেখছিলাম না, টেবিল ইউজ করতে পারি এই টাইপের। এই টাইপের টেবিল ইউজ করতে পারি এক্সপিরিয়েন্সের জন্য, এক্সপিরিয়েন্স একাডেমিক এই বিষয়গুলোর জন্য। ফন্টটা তো বড় হয়ে আছে, আমরা এখানে গিয়ে কি করব, রিমুভ অল ফরম্যাটিং। ক্যালিব্রি 11 এই টাইপের ফন্ট ইউজ করতে পারি। এটা বারবারই চলে আসতেছে। করে এক্সপিরিয়েন্স মানে লেখার পরে কি করব, চাইলে এগুলো রাখতেও পারেন, চাইলে আবার বর্ডারটাকে রিমুভ করে দিতে পারেন, নো বর্ডার, ঠিক আছে, নো বর্ডার রিমুভ করে দিতে পারেন। তো এটা হলো জাস্ট স্ট্রাকচার, ঠিক আছে। আমার লাইন ছোট হয়ে গেল কেমনে, এরকম। এটা কি, এটা হলো জাস্ট স্ট্রাকচারটা, ঠিক আছে। আপনাদের কাজ হলো এই স্ট্রাকচার ফলো করে পাসপোর্ট সাইজ ফটো আপনার ইমেজ থেকে ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। ধরেন এটা একটা পাসপোর্ট সাইজ ফটো ধরে নেন, এটাকে জাস্ট ইনসার্ট পিকচার, যে কোনো একটা ছবি, আপনার যে ছবিটা সেই ছবিটাকে জাস্ট ছোট করে, ছবিটা অনেক বড় হয়ে গেছে তো, ছবি মুভ করার জন্য কি করব, এটাকে টাইট করে নিব, এরপর এটাকে আপনি মুভ করে এখানে একটা পজিশন মতো এরকম কর্নারে বসাতে, একদম কর্নারে, ঠিক আছে, এই টাইপের, এই টাইপে বসাইতে পারেন, বুঝতে পারছেন। এখানে একটু খালি স্পেস আছে, এখানে আবার একটা কিছু জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো আবার ওই অ্যাবাউট মি সম্পর্কে কিছু, আপনার সম্পর্কে কিছু লেখাটাকে অ্যাড করতে পারেন, বুঝতে পারছি। আমি কিন্তু আপনাদের ডিজাইন দেখাই নাই, ঠিক আছে, জাস্ট স্ট্রাকচার। আর এই স্ট্রাকচার ধরে একটা সিভি ডিজাইন করা হবে কি আপনাদের কাজ, ঠিক আছে। যদি ডিজাইন অ্যাড করতে না পারেন তাও সমস্যা নেই, জাস্ট সিম্পলি ডিটেলস ইয়ে করে তৈরি করতে পারেন। আর যদি ডিজাইন অ্যাড করতে চান তখন এরকম শেপ, ইমেজ, ছোট ছোট আইকন এগুলা ইউজ করে একটা সিভি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা রিজিউমি বা সিভি যেটাই বলেন, এরকম একটা সিভি তৈরি করা এক পেজের মধ্যে, ঠিক আছে, যেখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনার একাডেমিক বা স্কিলস সম্পর্কে, এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখতে পারেন, ঠিক আছে। আর সিভি তৈরি করার জন্য যদিও ওয়ার্ডটা ইউজ হয় বেশি, তবে সিভি তৈরি করার জন্য ওয়ার্ডের থেকে পাওয়ার পয়েন্টটা তুলনামূলক কার্যকরী, ঠিক আছে। আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাসটা যখন থাকবে আমাকে একটু মনে করায় দিবেন, ঠিক আছে, যে পাওয়ার পয়েন্টের ক্লাসে আমরা আবার সিভি তৈরি করব, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের ক্লাসে আবার সিভি তৈরি করব, বুঝতে পারছি। ঠিক আছে, আজকের জন্য তাহলে এ পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসে যে একটা করে সিভি তৈরি করবেন, নেক্সট ক্লাসে একটা করে সিভি তৈরি করবেন। আচ্ছা, রেকর্ডিং